বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে হচ্ছে 23শে মে, শুক্রবার, পবিত্র দিন। এবং আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 16তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব আহ ফৌজদারি কার্যবিধি। গতদিন আমরা যে 3 নাম্বার প্রশ্নটা পড়েছিলাম, 3 নাম্বার প্রশ্নটা পুরোপুরি শেষ করতে পারি নাই। 3 নাম্বার প্রশ্নটা আজকে একটু বিস্তারিত পড়বো আর কি। তো তার আগে আহ 100 ধারার পিটিশন মামলা যে দরখাস্ত, আমাকে গতদিন আমাদের মেসেঞ্জার গ্রুপে একজন প্রশ্ন করেছিলেন যে স্যার, এই সরি 98 ধারার যে দরখাস্ত, এই 98 ধারার দরখাস্তে কি কোনো বিষয় মানে বিষয় লেখা লাগে কিনা। তো এই জায়গায় কিন্তু বিষয় ওইভাবে মানে দেওয়ানি যে দরখাস্তের মতো ওইভাবে বিষয় নাই, বাট বিষয় অ্যাকচুয়ালি আছে। এই যে মামলার ধারাই তো বিষয়। ফৌজদারি কার্যবিধির 98 ধারা দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। তো মামলার ধারাই এক ধরনের কি বিষয়, এ হলো কথা। আচ্ছা, আপনারা বাসায় গিয়ে দেখতেন কিনা জানি না, তবে তারপরেও আমরা ফৌজদারি কার্যবিধির 100 ধারার একটা পিটিশন দরখাস্ত দেখে ফেলি। 100 ধারার নর্মালি যে বিষয়বস্তু, যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে বা অবৈধভাবে আটক রাখা হয়, তাহলে সে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আলাদা একটা পিটিশন করতে হয় যে অমুকরে বেআইনি ভাবে আটক রাখা হয়েছে, তো তারে উদ্ধারের জন্য 100 ধারা দরখাস্তটা করতে হয়। এটা হতে পারে এরকম যে স্বামী স্ত্রী একসাথে সংসার করতেছে, স্ত্রী যখন বাপের বাড়ি গেছে, বাপের বাড়ির লোকজন আর স্ত্রী আসতে দিচ্ছে না, তখন স্বামী 100 ধারার দরখাস্ত করতে পারে। অথবা কোনো বাচ্চারে নিয়ে গেছে, বাচ্চারে আর দেখা করতে দিচ্ছে না, এই ধরনের পরিস্থিতিতে 100 ধারার দরখাস্ত করা হয়। এবং আপনারা জানেন যে 100 ধারার দরখাস্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়, আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়। তো আমরা একটু নমুনা দেখে ফেলি, দেখেন। ফৌজদারি কার্যবিধির 100 ধারার পিটিশন মামলা দরখাস্ত, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ, পিটিশন মামলা নং ডট ডট 2014। শিবা মানে হলো শিবালয়, ঠিক আছে, ওটা আপনি না লিখলেও সমস্যা নয়। জাস্ট পিটিশন মামলা নং ডট ডট 2014। ক্ষতি নাই, 25 দিলে ক্ষতি নাই, ভবিষ্যতে দিবেন না। আর যদি প্রশ্নে যদি কোনো সাল টাল দেওয়া থাকে সেই সাল দিবেন, এই হলো কথা। দেখেন, সবটা বুঝেও আবার দেখেন, আনসার আলী পিতা সুকাল প্রামাণিক, সাং এত, থানা শিবালয়, জেলা মানিকগঞ্জ। ইনি হচ্ছে প্রথম পক্ষ। বনাম মোহাম্মদ জালাল পিতা মৃত নইমুদ্দিন, সাং ঝিটকা, পোস্ট ঝিটকা, আয়শা আক্তার, আসলাম, হাসি বেগম, সর্বসাং। সর্বসাং মানে সবার ঠিকানা একই, আর যদি প্রতিজনের ঠিকানা আলাদা আলাদা হতো তাহলে আলাদা আলাদা ঠিকানা দিতাম। আহ ডট ডট ডট, এরা হচ্ছে কি দ্বিতীয় পক্ষ। এবং এই জায়গায় আরেকজনের নাম লেখা লাগবে, সেটা হলো দেখেন। হ্যাঁ বলেন, মিতা বলেন। প্রথম পক্ষের লাগে না, দিলে দেবেন, সমস্যা নাই। দেখেন, আর বয়স চাইলে আর সাক্ষীরও দিয়ে আপত্তি নাই। দেখেন, ওই দেখেন। এবং ভিকটিম এখানে মানে ওই সাক্ষী তো আছেই, তাছাড়াও আরেকজন যোগ হবে, সে হলো ভিকটিম। ভিকটিম মানে হলো যারে উদ্ধার করতে হবে। ভিকটিম দেখেন, রেশমা, স্বামী আনসার আলী, পিতা এই সাং এই, জেলা মানিকগঞ্জ। এখন যদি দেখেন যে প্রথম পক্ষ আনসার আলী, আবার ভিকটিম যে যারা উদ্ধার করতে যাচ্ছে তার নাম কি রেশমা, তার স্বামীর নাম আনসার আলী। তার মানে উদ্ধার করতে চাইতেছেন কারে? ওয়াইফ রে, জি। তারপরে যদিও আমি এখানে সাক্ষীগণের নাম ঠিকানা বামে দিছি, বামে দিলে হয়, বাট আপনাদের সুবিধার্থে এই সবগুলা দিবেন কি সুদা বলেন তো, মাঝামাঝি বরাবর। সাক্ষীগণের নাম ও ঠিকানা, সাক্ষী যারা যারা আছে দিবেন, আরিফ সাহেব, দেলোয়ার, এরা যারা 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 সাক্ষী আছে এবং আরো আছে, থাকলে আরো দিবেন। এবং এই ঘটনার তারিখও মাঝামাঝি, এত এত। এখন আবার একটা জিনিস এইভাবে চিন্তা করেন যে বলেন যে স্যার আমি ইংরেজি তারিখ দিলাম, কিন্তু ওই দিন বাংলা সাল জানলো কিভাবে? বাংলা সাল দিলে দিবেন, না দিলে না দিবেন। আর না হলে বাংলা সাল এদিক সেদিক দিবেন। এটা তো জানেন যে 14ই এপ্রিল হলো পয়লা বৈশাখ। তো এই হিসেবে এদিক সেদিক একটা দিয়ে দিয়েন, এপ্রিল মাসের এই দিক। আচ্ছা, আহ ঘটনার সময় আনুমানিক এত, তারপরে ঘটনাস্থলও দিতে হয়, প্রথম পক্ষের বসত বাড়ি। মামলার ধারা, ফৌজদারি কার্যবিধির কত ধারা? 100 ধারা। দেখেন, দরখাস্তকারী প্রথম পক্ষের সবিনয় নিবেদন এই যে
প্রথম পক্ষ একজন সহজ সরল আইন মান্যকারী ও শান্তিপ্রিয় লোক হইতেছে, পক্ষান্তরে সকল দ্বিতীয় পক্ষ হবেন হারমাত। হারমাত অনেকে বোঝেন না, হারমাত মানে হলো দুষ্ট প্রকৃতির লোক, মানে বদরাগী বদমেজাজি এই টাইপের। হারমাত মানে হারামজাদা না, হারামজাদা না। অনেকে ভাবতে পারেন হারমাত মানে হারামজাদা না। আচ্ছা, হারমাত পরধন লোভী খারাপ শ্রেণীর লোক হইতেছে। প্রথম পক্ষের সহিত ভিকটিম রেশমার ইংরেজি 15/5/2012 তারিখে ইসলাম ধর্মের বিধান মতে এবং রেজিস্ট্রিকৃত কাবিন মূলে বিবাহ হয়। বিবাহের পর কয়েক মাস ভালোভাবে ঘর সংসার করার পর ভিকটিম রেশমা দ্বিতীয় পক্ষে কুপরামর্শে অসামাজিকভাবে চলাফেরা করিতে থাকে। প্রথম পক্ষ অনেক বুঝ পরামর্শ দিয়া ভিকটিমের সহিত ঘর সংসার করিতে থাকে। দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে ভিকটিম প্রথম পক্ষের আহ পিতামাতার সহিত বিভিন্ন প্রকার খারাপ ব্যবহার করতে থাকে। দ্বিতীয় পক্ষের কুপরামর্শ মানে হলো ওই যে তার শ্বশুর বাড়ির যে লোকজন, তাদের পরামর্শে তার ওয়াইফ তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। প্রথম পক্ষকে অন্যত্র বাসা ভাড়া করিয়া দিতে বলে এবং রেশমা বলে যে তুমি আলাদা বাসা ভাড়া করে থাকবা, মানে আমারে আলাদা বাসা ভাড়া করে দাও, আমি শ্বশুর শাশুড়ির সাথে থাকবো না। স্বামীরে বলতেছেন। প্রথম পক্ষ তার বৃদ্ধ পিতামাতাকে ছাড়া অন্যত্র বাসা ভাড়া করিয়া থাকিতে অস্বীকার করিলে ভিকটিম আরো ক্ষিপ্ত হইয়া ওঠে। অতঃপর প্রথম পক্ষের সাময়িক অনুপস্থিতির ঘটনার তারিখ ও সময়ে ভিকটিমের পিতার অসুস্থতার কথা শুনিয়া প্রথম পক্ষের পিতা ভিকটিমকে ভিকটিমের পিতার বাড়িতে নিয়ে যায়। মানে শুনতে পারে যে বেটার বউয়ের শ্বশুর হলো অসুস্থ, তাহলে তার শ্বশুর নিয়ে যায় হলো তার বাপের বাড়ি। বুঝেন কিনা? মানে ছেলের বাবা তার বেটার বউকে নিয়ে গেছে তার তার ওই বেটার বউর বাবার বাড়ি, জি, নিয়ে যায়। এবং ভিকটিমের পিতাকে অসুস্থতা দেখাইয়া প্রথম পক্ষের পিতা বাড়ি আসিয়া অসুস্থতার কথা প্রথম পক্ষকে জানাইলে প্রথম পক্ষ তার শ্বশুরকে দেখিতে দ্বিতীয় পক্ষের বাড়িতে যায়। শ্বশুর তো দিয়ে আসছে, তারপর বাসায় এসে তার ছেলে বলছে যে তোমার শ্বশুর অসুস্থ। তো তারপরে সে তার শ্বশুর বাড়ি গেছে তার শ্বশুরকে দেখতে। কিন্তু প্রথম পক্ষের সহিত ভিকটিম ও দ্বিতীয় পক্ষগণ খারাপ আচরণ করিয়া প্রথম পক্ষের সহিত ভিকটিম না আসিয়া দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে ভিকটিম তার পিতার বাড়িতেই থেকে যায়। তো ওয়াইফ তো খারাপ ব্যবহার করছেই, ওয়াইফের বাড়ির যে লোকজন তারাও খারাপ ব্যবহার করছে এবং তাকে থেকে গেছে, ওয়াইফ থেকে গেছে তার বাপের বাড়ি এবং তারে পাঠাই দিছে যে তুমি চলে যাও। পরবর্তীতে প্রথম পক্ষ ও প্রথম পক্ষের পিতা ভিকটিমকে আনতে গেলে দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে ভিকটিম তাহাদের সহিত আসে নাই। তারপরে একবার তারা দুইজনে ওই বাড়িতে গেছে, কিন্তু দ্বিতীয় পক্ষগণের পরামর্শে তার ওয়াইফ তার সাথে আসে নাই। ভিকটিমের অনুপস্থিতিতে প্রথম পক্ষের সংসার ও দাম্পত্য জীবনের দারুণ অসুবিধা দেখা দিয়েছে। ভিকটিমের অনুপস্থিতিতে যেহেতু ওয়াইফ বাসায় নাই, সংসার ও দাম্পত্য জীবনে দারুণ অসুবিধা দেখা দিয়েছে। প্রথম পক্ষ ভিকটিমকে আনার জন্য বহু চেষ্টা তদবির করিয়া নিরুপায় হইয়া বিগত এত তারিখে ভিকটিমের প্রতি লিগাল নোটিশ প্রেরণ করে যে তুমি আসো। তারপর ভিকটিম দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে প্রথম পক্ষের বাড়িতে আসিতেছে না, বলতেছে যে দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে আসতেছে না। মানে দ্বিতীয় পক্ষ কারা? শ্বশুর বাড়ির লোকজন, শাহালের শ্বশুর শাশুড়ি, হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় পক্ষগণ ভিকটিম রেশমাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটক করিয়া রেখেছে। মানে তার মেয়ের যে বাবা মা তারা ওই মেয়েকে জোরপূর্বক আটক করে রাখছে। প্রথম পক্ষ ভিকটিমকে আনার জন্য বহু চেষ্টা তদবির করিয়া ব্যর্থ হইয়াছে। তারপরে দেখেন, এমত অবস্থায় ফৌজদারি কার্যবিধি 100 ধারার বিধান মতে প্রথম পক্ষের বিবাহিত স্ত্রী ভিকটিম রেশমাকে দ্বিতীয় পক্ষগণের কবল হইতে উদ্ধার করা একান্ত আবশ্যক। ভিকটিম রেশমাকে দ্বিতীয় পক্ষগণের কবল হইতে উদ্ধারের চেষ্টা তদবির করতে থাকায় হুজুর আদালতে মামলা দায়ের করিতে সামান্য বিলম্ব হলো। মানে ঘটনা বেশ আগে, বাট এতদিন ধরে সে ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করতেছিল, যখন ঘরোয়া পদ্ধতিতে কাজ হয় নাই তখন এখন অফিসিয়াল পদ্ধতিতে আসছে আর কি। দেখেন, অতএব প্রার্থনা হুজুর আদালত দয়া করিয়া সকল দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 100 ধারার বিধান মতে সার্চ ওয়ারেন্ট জারি করত। করত মানে হলো মানে করতে আর কি। ভিকটিম রেশমাকে দ্বিতীয় পক্ষগণের কবল হইতে উদ্ধারের বিহিত আদেশ দানের সুবিচার করিতে। আপনি এত ফর্মালি না লিখলেও আপনি আপনার মতো করে লিখবে যে উপরোক্ত ঘটনার সময় বিবেচনা করে ভিকটিম রেশমাকে যদি প্রথম পক্ষের হেফাজতে না দেওয়া হয় তাহলে প্রথম পক্ষের কি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এই আর কি। তারপরে ইতিতাং
ইতি তা এখন একজন প্রশ্ন করছিলেন গতদিন যে স্যার এখানে আহ, যে যিনি মামলাটা করছে তার স্বাক্ষর করা লাগে না? স্বাক্ষর করা লাগে, বাট এই জায়গা নরমালি এই নিচে এই জায়গা নাই, স্বাক্ষর করা লাগে হচ্ছে যে দরখাস্তের উপরে। তো দরখাস্তের উপরে স্বাক্ষর করা লাগে। এটা আপনারা আবার ওই খাতার উপরে ওইভাবে স্বাক্ষর করেন না, টোটালি অফিসিয়াল হওয়ার প্রয়োজন নাই। এই জায়গায় ওই ভিকটিমের স্বাক্ষর নরমালি করে হচ্ছে যে যে আর্জিটা লেখে বা যে দরখাস্তটা লেখে সেটার ওই যে পেজে পেজে করে নাকি। তো এই হলো আপনার 100 ধারার পিটিশন মামলার দরখাস্ত। এটা কি বুঝছেন কিনা আপনারা? কারো কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন জড়িয়ে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, উসাইম বলেন। স্যার, এই যে আপনি যে বললেন না যে মাঝখান দিতে গেলে কি স্যার ওই যে কোর্টের নাম সোজা, নাকি স্যার যে পিটিশনারের নাম সোজা মাঝখান স্যার? আচ্ছা, মাঝখানে বলতে এই জায়গা, এই যে 1 নাম্বার প্রথম পক্ষ, এই যে দেখেন 2 নাম্বার দ্বিতীয়, এই যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ ভিকটিম, এই সোজাসুজি লিখবেন সাক্ষীদের নাম ঠিকানা, এই সোজাসুজি লিখবেন ঘটনার তারিখ, এই সোজাসুজি লিখবেন ঘটনার সময়। বুঝতে পারছেন মামলার জি দ্বারা? স্যার, এবার বুঝতে পারছি স্যার। জি স্যার। আচ্ছা, একজন লিখছেন আজাদ হোসেন সাহেব লিখছেন সাধু ও চলিত ভাষার মিশ্রণে কোনো সমস্যা হবে কিনা। ধন্যবাদ। আপনি পারলে শুধু চলিত ভাষায় লেখেন, আর পারলে সাধু ভাষায় লেখেন, চেষ্টা করেন দুইটা গুরুচণ্ডালী দোষ এড়াবার জন্য। বাট মজার বিষয় হচ্ছে আমাদের কোর্ট কাছারিতে সবই সাধু চলিত ভাষার মিশ্রণ। তো আপনি যে কোনো একভাবে লিখলেই হলো, এটা নিয়ে সমস্যা নাই। কোন রুবেল বিয়ে করে নাই? আচ্ছা আচ্ছা, আর কোনো, আচ্ছা এখন আমরা চলে আসি, আমরা আপত্তিতে চলে আসি। দেখেন, এই আরিফ সাহেব ফাও কথা কাম কম দি কম বলে ক্লাসে নজর দেন। দেখেন, ফৌজদারি কার্যবিধির 100 ধারার পিটিশন মামলায় দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি। তো এই লিখিত আপত্তিটা আমি একটু বলে দিই, শুনেন। লিখিত আপত্তি মানে, আগের উদাহরণটা যদি ধরেন, আগের বার স্বামী 100 ধারার দরখাস্ত করছে, পিটিশন মামলা করছে, তাহলে এই জায়গায় লিখিত আপত্তি দিবে কে? দ্বিতীয় পক্ষ, মানে তার শ্বশুর বাড়ির লোকজন। তাহলে লিখিত আপত্তির ক্ষেত্রে কিভাবে লিখবেন? বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ পিটিশন মামলা এটার নাম্বার হবে, কিন্তু এটা যদিও নাম্বার দেয় না, এটার নাম্বার হবে, কারণ নাম্বার তো অলরেডি পড়ে গেছে, নাম্বার তো এটা পড়ে গেছে। জি। আর হ্যাঁ হ্যাঁ, লিখিত আপত্তি ওই যে আমরা যখন দেওয়ানি মামলার ক্ষেত্রে লিখিত জবাব, এটা লিখিত আপত্তি। আচ্ছা, যদিও উপরের দরখাস্ত, এই শুনে আমার কথা শুনে একটু ঠান্ডা মাথায়, যদিও উপরের দরখাস্তের হুবহু লিখিত আপত্তি এটা না, বাট আমাদের উপরের দরখাস্তের হুবহু একটা লিখিত আপত্তি আপনাদের হোমওয়ার্ক, মানে উপরের দরখাস্তে যেভাবে লিখছে বাদী পক্ষ বা প্রথম পক্ষ, সেটার এগেইনস্টে লিখিত আপত্তি লিখবে তার শ্বশুর বাড়ির লোকজন। ওইটা এই হুবহু এটা না, বাট এরকম একটা ওইটার উত্তরে প্রত্যুত্তরে কিভাবে লিখিত জবাব লেখা দরকার, এটা আপনাদের বাড়ির কাজ। বুঝতে পারছেন? এই যে আমি দেখাই দিই। তো এই জায়গায় ওই যে নিজাম মোল্লা ডট ডট প্রথম পক্ষ, এখন যদি চান যে স্যার শান টাং দিব কিনা, দিবেন, মন চাইলে দিবেন, সমস্যা নাই। বনাম সাইজুদ্দিন ডট ডট কি দ্বিতীয় পক্ষ। তারপরে এই জায়গায় লিখিত আপত্তিতে সাক্ষীদের নাম ঠিকানা লাগে না। দেখেন, এই জায়গায় জাস্ট লিখবেন ধারা, ফৌজদারি কার্যবিধির কত ধারা, 100 ধারা, আর ঘটনার স্থান স্থান এগুলোও কিছু কি লাগে না। এই জায়গায় জাস্ট লিখবেন বিষয় দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি প্রসঙ্গে। তাইলে আমাদের লিখিত আপত্তিতে কি কি নাই দেখেন। লিখিত আপত্তিতে ওই ঘটনার তারিখ, ঘটনার স্থান, সাক্ষীদের নাম ঠিকানা, ভিকটিমের নাম, এগুলা কিন্তু এই জায়গা নাই। বুঝেন কিনা? আচ্ছা, তারপরে তৃতীয় পক্ষগণের বিনীত নিবেদন, এই যে যদিও এই জায়গা অন্য একটা ফ্যাক্ট দেওয়া, বাট তারপরে আপনি এই জায়গা কি কি লেখা উচিত বলেন? যে আমি প্রথম পক্ষ যা যা দাবি করছে, দ্বিতীয় পক্ষ লিখিত আপত্তি সবকিছু কি করবে, অস্বীকার করবে। সে যা যা সে দাবি করছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই, দাম্পত্য জীবন সুখের ছিল, বরং সেই অন্যায় অত্যাচার করে বাপের বাড়ি দিয়ে মানে ফেলায় রাখছে, আমি আসতে যাচ্ছি, মা সে যাইতে যাচ্ছে, নিচ্ছে না, এই টাইপের। বুঝতে পারছেন? মানে উনি যা যা বলছে সেগুলো অস্বীকার করতে হবে লিখিত আপত্তিকে। তো তারপরে এখানে কি আছে একটু করি, দেখেন। এটা রেশমার্টটা না, আবারও বলে দিচ্ছি, এটা রেশমার্টটা না, কথা বুঝান না। দেখেন, আপনার তো কলম লাগানোর সময় হয়ে গেছে, গতবার পরীক্ষার আগে তো অদ্ভুত ভাবে কলম লাগাইছিলেন, এবার লাগানোর একবার দেখেন। দেখেন,
প্রথম পক্ষের দরখাস্তের যাবতীয় উক্তি মিথ্যা বানোয়াট আইনের পরিপন্থী হয় উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। যে সকল কারণ উপাদান বিদ্যমান থাকিলে উক্ত মামলা চলিতে পারে, তার কোনো কারণ বা উপাদান বিদ্যমান না থাকায় উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। প্রথম পক্ষের যাবতীয় উক্তি মিথ্যা বানোয়াট আইনের পরিপন্থী হয় উল্লেখিত দ্বিতীয় পক্ষ মামলার যাবতীয় উক্তি দৃঢ়ভাবে অস্বীকার করতেছে। প্রকৃত বৃত্তান্ত এই যে, মানে ইনি আবার একটা বৃত্তান্ত দিচ্ছে আর কি। দ্বিতীয় পক্ষগণ ও ভিকটিম সহজ সরল, আইন মান্য করি ও শান্তিপ্রিয় লোক হইতেছে। পক্ষান্তরে প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজন লাঠিয়াল, হারমাত, পরধন লোভী, নির্যাতনকারী, খারাপ শ্রেণীর লোক হইতেছে। মানে আগে হারমাত বানাইছিলাম এগিয়ে, ওরা আবার লিখিত আপত্তিতে হারমাত বানাইছে প্রথম পক্ষ। প্রথম পক্ষের সহিত ভিকটিম শেফালী বেগমের বিগত 4 ফেব্রুয়ারি 2014 তারিখে ইসলাম ধর্মের বিধান মতে বিবাহ হয়। বিবাহের পর ভিকটিম প্রথম পক্ষের বাড়িতে যাইয়া ঘর সংসার, সহবাস ও বসবাস করার ফলে প্রথম পক্ষের ঔরসে এবং ভিকটিমের গর্ভে এক সন্তান আসে। ভিকটিমের পেটে সন্তান আহ, এর বয়স বছর হয়ে গেছে, বয়স 7 মাস। আহ, প্রথম পক্ষ তার পরিবারের লোকজন ভিকটিমের ভাইয়ের নিকট 2 লক্ষ টাকা যৌতুক দাবি করিয়া, দেখছেন প্রথম পক্ষ কিন্তু যৌতুক টৌতুকের কথা কিছু ধরেন, ওই ওই উদাহরণ যদি ধরি ওই জায়গা তো নিজের কথা বলবে না, আর এরা বলতেছে যে এরা আরো কি চাইছে, যৌতুক চাইছে। যৌতুক দাবি করিয়া ভিকটিম শেফালী বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এরপর ভিকটিম শেফালী বেগম উক্ত যৌতুকের টাকা দিতে অস্বীকার করিলে কারিয়ে রাখিয়ে এক কাপড়ে ভিকটিমকে তার ভাইয়ের বাড়িতে রাখিয়ে দেন, যে সেই হইতে ভিকটিম তার পিতার বাড়িতে অবস্থান করিতেছে। তারপরে দেখেন, দ্বিতীয় পক্ষ শেফালী বেগমকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক রাখে নাই। প্রথম পক্ষ তার পরিবারের লোকজন ভিকটিমকে মারপিট করিয়া এবং যৌতুক দাবি করিয়া তার পিতার বাড়িতে রাখিয়া যায়। ভিকটিম শেফালী বেগম তার ভাইয়ের বাড়িতে বসবাস করতে ইচ্ছুক। প্রথম পক্ষের মামলার যাবতীয় উক্তি কি মিথ্যা হইতেছে, শুধুমাত্র হ্যাঁ বল, হ্যাঁ তা লিখিত আপত্তিতে কি লিখবে যে সে আসতে যাচ্ছে না। প্রথম পক্ষ তো বউ নিতে যাচ্ছে, আর লিখিত আপত্তিতে সে কি লিখবে, ভাইয়ের বাড়িতেই তো বসবাস করতে ইচ্ছুক। কি লিখতে বলো তো, আপনি বলেন। শ্বশুর বাড়ি অত্যাচার, এখন শ্বশুর বাড়ি থাকবে না, আমাদের বাড়ি থাকবে, এখন মায়ের বাড়িতে যে সময় হবে কেন? আচ্ছা শুনেন, আমি আমি সলিউশন দিই, শুনেন। আপনি যেতে চাচ্ছেন, আপনারা নিতে যাচ্ছে না, তাহলে তো মামলা থাকেই না, সে তো নিতেই যাচ্ছে ওই জায়গা, সে তো নেওয়ার জন্যই তো স্বীকার করতেছে। তাহলে আপনি, হ্যাঁ, তাহলে আপনি যদি যেতে যাচ্ছেন নিতে যাচ্ছে না এই কথা যদি বলেন, ও তো নেওয়ার জন্যই মামলাটা করছে, তাহলে চলে যান, আর পরে আর মামলা আসতে পারার দরকার নাই। আর যদি বলেন যে আমি যেতে চাচ্ছি নিতে চাচ্ছে না, তাও লিখলে লিখতে পারেন, সমস্যা নাই। দেখেন যেটা মন চায় আপনাদের। প্রথম পক্ষের যাবতীয় উক্তি মিথ্যা হইতেছে, শুধুমাত্র দ্বিতীয় পক্ষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করিতেছে। এজন্য আপনার হোমওয়ার্কে আপনি লিখে নেন, এমত অবস্থায় উক্ত মামলা ডিসমিস হবে আর শুনানি কালে উকিলের বাচনিক প্রকাশ পাইবে। ইতিতাং, ইতিতাং এ জায়গা ফাঁকা রাখবেন না, তারিখ একটা দিয়ে দেবেন। বুঝতে পারছেন? কি লিখবেন? এই সালও যদি এই লাইন বাই লাইন বোঝানো লাগে তাহলে আর কিছু বলার নাই। দেখেন আমরা 3-এর খ নাম্বার প্রশ্ন দেখেন ভাই, 3-এর খ, একটি মামলার বিচার ও তদন্ত চলাকালে বা পরে অপরাধ সংগঠনে ব্যবহৃত সম্পত্তি বিষয়ে ফৌজদারি আদালত কি ব্যবস্থা নিবে? একটা মামলার বিচার, 3-এর খ, যদি প্রশ্ন না পান ওই প্রশ্নের উপরে 3 নাম্বার কোন জায়গা আছে দেখেন। আহ একটি মামলার বিচার ও তদন্ত চলাকালে বা পরে অপরাধ সংগঠনে ব্যবহৃত সম্পত্তি বিষয়ে ফৌজদারি আদালত কি ব্যবস্থা নিবে, এটা একটা। আর কখন একটি ফৌজদারি আদালত একজন অপরাধীকে সাজা প্রদানের পর
স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারেন, আলোচনা করুন। আচ্ছা, এখন শুনেন, আমরা প্রিলিমিনারি পরীক্ষার সময় পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে যখন কোনো সম্পত্তি জব্দ করা হয় যেটা অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়েছিল, মনে আছে কিনা, তখন ওই সম্পত্তিটা আহ জিম্মায় নেওয়ার দরখাস্ত করতে হয় বা হেফাজতে নেওয়ার দরখাস্ত করতে হয়, জিম্মায় নেওয়ার দরখাস্ত। যদি মামলা চলমান থাকে তাইলে জিম্মায় নেওয়ার দরখাস্ত করতে হয় একটা ধারায়, আর যখন মামলা নিষ্পত্তি হয়ে যায় তখন জিম্মায় নেওয়ার দরখাস্ত করতে হয় আর একটা ধারায়। উদাহরণস্বরূপ বলা চলে, ধরেন যে একটা মাইক্রোবাসে একটা হত্যা সংঘটিত হয়েছে, এখন মাইক্রোবাসটারে জব্দ করছে, ড্রাইভারে আসামি করছে, ঠিক আছে, কিন্তু মাইক্রোবাসের মালিক তো আর একজন, মালিক তো এই জায়গায় কোনো অপরাধ করে নাই, কিন্তু তার গাড়িটা তো কি আছে, জব্দ অবস্থায় আছে। তাহলে এই জায়গায় মামলা চলাকালীন সময়ে গাড়ির মালিক ওই গাড়িটা তার জিম্মায় নেওয়ার আবেদন করতে পারে। অথবা যখন মামলা নিষ্পত্তি হয়ে গেছে এই মুহূর্তেও যদি গাড়ি ওই আদালতের হেফাজতে থাকে তখনও জিম্মায় নেওয়ার দরখাস্ত করতে পারে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন যে বাস্তবে কোর্টে প্র্যাকটিসে আমরা কোনো ধারা বা আমরা কোনো ধারা উল্লেখ করি না, জাস্ট ওখানে লেখা হয় জিম্মায় নেওয়ার দরখাস্ত। তো কোর্টে যাই ওই কথাই লিখেন, সমস্যা নাই, কিন্তু আপাতত পরীক্ষার খাতায় ওই আসতে পারে যে সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন। তো জিম্মায় নেওয়ার দরখাস্ত কিভাবে করে, আপনি এইভাবে মনে রাখেন যে যখন অনুসন্ধান বা বিচার চলমান থাকে তখন হচ্ছে 516 ক, কত বলেন, 516 ক ধারায় জিম্মায় নেওয়ার দরখাস্ত করব। আর যখন অনুসন্ধান বা বিচার শেষ হয়ে যায়, অনুসন্ধান বা বিচার শেষ হয়ে যায়, নর্মালি বিচার শেষ হয়ে যায় মানে রায় দিয়ে দিছে, তখন জিম্মায় নেওয়ার দরখাস্ত করবো কত ধারায়, 517। কত বলেন, 517। এখন জব্দ করা সবকিছুই কিন্তু জিম্মায় নেওয়ার দরখাস্ত করা যায় না, জানেন, কিছু কিছু জিনিস আছে যে আদালত ওটা ধ্বংস করবেই, ওইটা আপনি জিম্মায়, এখন আপনার কাছ থেকে 50 গ্রাম গাঁজা উদ্ধার করছে, এখন চাইতেছেন এটা দুষ্প্রাপ্য গাঁজা, ওই গাছ আমার মরে গেছে আর নাই, এটা লাগবে, এই গাঁজা আমারে দেওয়াই লাগবে, জিম্মায়, এটা জিম্মায় দেবে আপনারে, দেবে না। তাহলে জিম্মায় নর্মালি দেওয়া যায় বৈধ জিনিস যেগুলা, গাড়ি, তারপরে মোটর সাইকেল, মোবাইল ফোন, বুঝতে পারছেন, এই টাইপের যেগুলো বৈধ জিনিস সেইগুলা দিতে পারে, তাও দিতে পারে যদি আপনি আপনার মালিকানার যথার্থ প্রমাণ দেখাইতে পারেন। তো আমরা একটু পড়া শুরু করি, দেখেন, এই অনলাইনে যারা আছেন কোনো কিছু না বুঝলে প্রশ্ন করেন। দেখেন, বিচার চলাকালে সম্পত্তির হেফাজত, ফৌজদারি কার্যবিধির 516 ক ধারার অধীন সম্পত্তির বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হলে বা অপরাধ করার জন্য উক্ত সম্পত্তি ব্যবহার করা হলে আদালত, আন্ডারলাইন করবেন, অনুসন্ধান বা বিচারের সময় উক্ত সম্পত্তি হাজির করার নির্দেশ দিবে। তখন উক্ত সম্পত্তির যথাযথ হেফাজতের জন্য আদালত উপযুক্ত আদেশ দিবেন। যদি সম্পত্তিটি প্রাকৃতিক কারণে, আন্ডারলাইন করবেন, দ্রুত ক্ষয়শীল হয় তাহলে আদালত তা বিক্রি করার বা অন্য উপায়ে হস্তান্তর করার আদেশ দিতে পারে। অনেক জিনিস আছে প্রাকৃতিক কারণে ক্ষয়শীল, বা ওই জিনিসটা জব্দ করতে ঠিকই ঠিক আছে, বাট ওই জিনিসটা পচে যেতে পারে। ধরেন তরমুজের ট্রাকে, যে তরমুজের ট্রাক নিয়ে যাচ্ছিল, যে ড্রাইভার তাকে মেরে ফেলছে, এখন মামলা হয়েছে, আর ট্রাক তো আর ওই রাস্তায় রেখে দিয়ে আসবে না, ট্রাক তো জব্দ করবে নাকি। তাহলে এখন তরমুজ গুলো কি করবে, তরমুজের মালিক কবে এসে আবেদন করবে সেই পর্যন্ত তো তরমুজ থাকবে না, তাহলে তরমুজ কি করবে, পুলিশ যে করা পারে সে করে খাবে, আর বাকিগুলো ওই জায়গায় দিয়ে দেবে নাকি। দেখেন, যাই হোক, তাহলে আমার মজার কথা বলা সেটা হলো যে এমনি ফান করে উদ্দেশ্য বলা যে তাহলে ক্ষয়শীল যদি হয় তাহলে সেটা বিক্রি করার বা অন্য উপায়ে হস্তান্তর করার আদেশ দিতে পারে। এরপরে দেখেন, যে সম্পত্তি সম্পর্কে অপরাধ হয়েছে তা নিষ্পত্তির আদেশ, ধারা 517 অনুযায়ী যখন ফৌজদারি আদালত কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান শেষ হবার পর আদালত যদি মনে করে উক্ত অপরাধের, এই আন্ডারলাইন করেন, দলিল বা সম্পত্তি বিষয় সংগঠিত হয়েছে, তখন উক্ত সম্পত্তি বা দলিল, আন্ডারলাইন করবেন, ধ্বংস, বাজেয়াপ্ত, অর্পণের মাধ্যমে হস্তান্তরের আদেশ দিতে পারে। ধ্বংস, দলিলও ধ্বংস করা লাগতে পারে যদি জাল দলিল হয় নাকি। তো এই হচ্ছে কথা।
তাহলে 516 ক আর 517 ভিতরে পার্থক্য কি বলেন? জি, তারপরে দেখেন আসামির থেকে পাওয়া অর্থ নিরপরাধ ক্রেতাকে প্রদান, এটা ভিভিআই, এটা একটু মনে রাখেন। আসামি থেকে পাওয়া অর্থ, নিরপরাধ শব্দটা বললেন, নিরপরাধ ক্রেতাকে প্রদান। ফৌজদারি কার্যবিধির 519 ধারা অনুসারে চুরি বা চোরাই মাল সংক্রান্ত অপরাধে, আন্ডারলাইন করেন, চুরি বা চোরাই মাল কি অপরাধ? চুরি বা চোরাই মাল সংক্রান্ত অপরাধে দণ্ডিত ব্যক্তি হতে না জেনে ক্রয় করলে আদালত উক্ত সম্পত্তি মূল মালিককে ফেরত দিবে, আন্ডারলাইন করেন। এবং যে ব্যক্তি না জেনে ক্রয় করেছে সে আবেদন করলে আদালত দণ্ডিত ব্যক্তি থেকে সম্পত্তির মূল্য ক্রেতাকে ফেরত প্রদান করার নির্দেশ দিবে। এটার অর্থ কি? যে ব্যক্তি না জেনে ক্রয় করেছে সে আবেদন করলে আন্ডারলাইন করেন, আদালত দণ্ডিত ব্যক্তি থেকে সম্পত্তির মূল্য ক্রেতাকে প্রদান করার নির্দেশ দিবে। এটা অর্থ একটু বুঝেন। ধরেন হাফিজ সাহেব একটা মোবাইল কিনছে, ঢাকার মিরপুরে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেটের দোকান আছে। তা উনি তো গোপালগঞ্জ থেকে গিয়ে মোবাইলটা কিনে নিয়ে আসছে, ভাবছে যে এই মোবাইল বৈধ মোবাইল। এরপরে ওনারে পুলিশ ফোন দিছে, ফোন দিয়ে বললো যে এই মোবাইল কোথায়, অমুক জায়গায়, কিভাবে পাইছেন, আমি কিনছি। তো মোবাইলটা নিয়ে ওনারে ফাঁসায় নাই, বাট ওনারে ছেড়ে দিছে, কিন্তু উনি যে মোবাইলও গেল আবার টাকাও গেল, গেল না? তারপর যার এই যে যে চুরি করছিল, ওই যে যার মালিক, চোররে ধরার পর চোররে যদি বিচার করে, তাহলে চোরের কাছ থেকে যদি কোনো অর্থ টর্থ পেয়ে থাকে, জব্দ করে না, চোরের কাছ থেকে যে টাকা পয়সা পায়, চোরের কাছ থেকে যদি টাকা পয়সা পেয়ে থাকে, তাহলে নিরপরাধ ক্রেতা হাফিজ গিয়ে আদালতে আবেদন করতে পারে যে ইওর অনার, আমি ওর কাছ থেকে মোবাইল কিনছিলাম, মোবাইল তো আমার কাছ থেকে নিয়ে গেছে, কিন্তু আমার তো টাকা পয়সা লস হয়ে গেছে, তাহলে ওর কাছ থেকে আমার টাকা পয়সাগুলো একটু আদায় করে দেন, বা ওর কাছ থেকে যে টাকা জব্দ করা হয়েছে সেই টাকা থেকে আমাকে আমার যে খরচ হয়েছিল নিরাপদ ক্রেতা, আমার সেই টাকা কি দেওয়া হোক, দেওয়ার নির্দেশ দেওয়া হোক। বুঝতে পারছেন? আর একটা বিধান আছে, আপনাদের মনে আছে কিনা, যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় ওই যে আসামি যে জরিমানা, এই জরিমানার টাকাটা ওই নিরাপরাধ ক্রেতা, নর্মালি অর্থদণ্ড পায় কে বলেন তো? রাষ্ট্র। অর্থদণ্ড পায় হচ্ছে রাষ্ট্র, কিন্তু সে আবেদন করতে পারে নিরপরাধ ক্রেতা যে যেহেতু আমারই তো ক্ষতি হয়েছে, তো ওই জরিমানার টাকা রাষ্ট্র না নিয়ে আমারে দেওয়া হোক। 545 ধারায়, 545 ধারায়। বুঝতে পারছেন? জি। এখানে তো দোকান থেকে কেনে আর দণ্ডিত ব্যক্তি যদি ওনার একজনের, সেই ক্ষেত্রে চাইবে, সমস্যা কি? আর দণ্ডিত দোকান থেকে যদি কিনে, দোকানদারও তো একেবারে ধোয়া তুলসী পাতা না, সেও তো ওই জায়গা জড়িত, সেই তো বেচছে। তার আপনার কি ধারণা যে তারে ছেড়ে দিবে? দেখেন, তাহলে আপনি যদি এই ধারাগুলো বুঝেন, এগুলা কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থর ধারা না। আপনি বললেন যে 516 কিভাবে, 517, 519। আমরা আর একটা ইম্পর্টেন্ট ধারা পড়ি, সেটা হলো দেখেন, সাজা প্রদানের পর স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। সাজা প্রদানের পর একটা জিনিস একটু মনে রাখেন, আমাদের ফৌজদারি মামলার উদ্দেশ্য কিন্তু আসামিদের শাস্তি দেওয়া, কোনো দখল টখল পুনরুদ্ধার রিলেটেড ব্যাপার স্যাপার ফৌজদারি মামলার উদ্দেশ্য না। মনে আছে কিনা? নর্মালি একটা জায়গায় দখল রিলেটেড ব্যাপার স্যাপার আছে, সেটা আমরা আজকেই পড়বো, 145, 145, ওটা একটা মানে প্রায় দেওয়ানি একটা নাকি। কিন্তু আর একটা ধারা আছে 522 ধারা, এই জায়গায় বলতেছে কি, যে যদি অপরাধটা হয় অপরাধজনক ভীতি প্রদর্শন, যদি অপরাধটা হয় অপরাধমূলক বল প্রয়োগ। আপনার মনে আছে কিনা, অপরাধজনক ভীতি প্রদর্শন হলো যে কাউরে ভয় দেখানো, আর অপরাধমূলক বল প্রয়োগ হলো কাউকে নিজের দেহের মাধ্যমে, বস্তুর মাধ্যমে, প্রাণীর মাধ্যমে তাকে গতিশীল করা, গতি পরিবর্তন করা, বা গতি রোধ করা। তো এই দুইটা কাজের মাধ্যমে, ভয় দেখাইয়া বা অপরাধজনক বল প্রয়োগের মাধ্যমে যদি কাউরে বেদখল করা হয়, ধরেন আমি বিকাশে ভয় দেখায় বিকাশের জমি থেকে বেদখল করলাম অপরাধজনক ভীতি প্রদর্শন করিয়া, অথবা বিকাশে অপরাধমূলক বল প্রয়োগ করে বিকাশে কি বেদখল করলাম, বেদখল করার পরে বিকাশ আমার বিরুদ্ধে গিয়ে মামলা করলো এই ভীতি প্রদর্শন বা অপরাধমূলক বল প্রয়োগের, করার পরে মামলায় প্রমাণিত হলো যে আমি আসলেই ভয় দেখাইছি,
আমি আসলেই অপরাধমূলক বল প্রয়োগ করেছি, তাহলে মামলায় যদি প্রমাণিত হয় যে আমি আসলেই ভয় দেখাইছি বা বল প্রয়োগ করছি, তার মানে এটাও প্রমাণিত হয় যে আসলে আমি তার বেদখল করছি। বুঝেন কিনা? তখন আদালত আমার শাস্তি দেওয়ার সাথে সাথে বলতে পারে যে যেহেতু প্রমাণিত হলো আপনি ভয় দেখাইছেন, যেহেতু প্রমাণিত হলো যে আপনি অপরাধমূলক বল প্রয়োগ করেছেন এবং আপনি দখলেও আছেন, তাহলে আপনি এই মুহূর্তে দখল বাদীকে কি বুঝাইয়া দিবেন। বুঝতে পারছেন? এটাই হলো 522 ধারা। তবে এই 522 ধারাটা শুধুমাত্র ওই দুইটা অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য, অপরাধমূলক বল প্রয়োগ অথবা অপরাধজনক ভীতি প্রদর্শন। অন্য কোনো অপরাধের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধির 522 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগের, এখানে একটু উল্টো হয়ে গেছে, অপরাধমূলক বল প্রয়োগ পর্যন্ত পড়ার পরে তারপরে বা থেকে কেটে ফেলেন। আমি একটু এই যে আমি স্ক্রিনে যেখানে মার্ক করি এই এই পর্যন্ত কেটে ফেলেন। স্ক্রিনে আমি সবুজ কালি দিয়ে মার্ক করতেছি, দেখেন এই বা থেকে শক্তি হওয়া, তারপরে ব্যক্তিকে দখল ফেরত দেওয়ার আদেশ দিতে পারে প্রদর্শন, আগের বার পর্যন্ত কেটে দিবেন। ঠিক আছে? কাটছেন? অনলাইনে যারা আছেন বুঝতে পারছেন? তার মানে ভাষাটা হবে এরকম যে কোনো ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধে দণ্ডিত হলে, বুঝছেন? এবং আদালত দণ্ডদানের সময় যদি দেখে উক্ত ব্যক্তির এরূপ অপরাধের ফলে কোনো ব্যক্তি তার, আন্ডারলাইন করবেন, স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয়েছে। কি সম্পত্তি থেকে? স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয়েছে। তখন আদালত উপযুক্ত, আন্ডারলাইন করেন, উপযুক্ত মনে করলে, মানে যদি আদালত বিবেচনা করে দণ্ডদানের সময় বা পরবর্তী গোল দিবেন 1 মাসের মধ্যে। পরবর্তী কয় মাস? 1 মাসের মধ্যে বেদখল হওয়া ব্যক্তিকে দখল ফেরত দেওয়ার আদেশ দিতে। তা আপনি প্রিলি আর রিটেনের মজা এখানে, প্রিলিতে কিন্তু যদি বলে যে কখন ফেরত দিবে, কত মাস, ওই জায়গা স্পেসিফিক 1 মাস বলা আছে, এই জায়গায় আপনি 1 মাস মনে না থাকলেও সমস্যা নাই। বুঝতে পারছেন? রিটেনে হচ্ছে আপনি একটা সামগ্রিক ধারণা দিয়ে আসবেন, ওই জিনিসটা যে 100% সঠিক হতে হবে এমন কোনো কথা নাই। এবং যে নিয়ত সহি রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে 100 মার্কের উত্তর দিয়ে আসবেন, সে ইনশাল্লাহ পাশ করবেন। তাতে ওই 100 মার্ক ভুল লেখেন আর সঠিক লেখেন, আপনার যেটা দরকার সেটা হলো আপনার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ওই 100 মার্কের উত্তর করে আসা। বুঝতে পারছেন? আর এই জায়গা ভালো পারা কম পারার কোনো বিষয় নাই, এই জায়গা আপনারা সবার লেভেল প্লেইং ফিল্ডে আছেন। যদি ভাবেন যে অমুকের হাতের লেখা ভালো, অমুক কত পারে, ও পাস করবে, আমি কি পারবো কিনা, অমুকের চিন্তা অমুকের সাথে, আপনার চিন্তা আপনার সাথে, ইনশাল্লাহ পারবেন। দেখেন, ফ্রিলি যেহেতু পারছেন, তার মানে আপনি আপনার সামর্থ্যের প্রমাণ একবার দিয়ে আসছেন। বুঝতে পারছেন? এই জায়গায় অনেক পাবলিক ইউনিভার্সিটির ছাত্র, অনেক অনার্স এর ছাত্র, তারা তো এই যে 40,000 পরীক্ষা দিছে, প্রিলিতে পাস করছে কয় হাজার? 13,000। তার মানে 27,000ই পাস করতে পারে নাই। 27,000ই তো পাস করতে পারে নাই। তো প্রশ্ন যদি এত সহজ হয়, তাহলে 27,000 কেন পাস করলো না? দেখেন, তাহলে দেখেন, ধারা 522-এর মূল কথা হলো অপরাধমূলক বল প্রয়োগ, শক্তি প্রদর্শন, অপরাধমূলক ভীতি প্রদর্শনের মাধ্যমে কাউকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হলে আদালত অভিযুক্তকে দণ্ডদানের পাশাপাশি বেদখল হওয়া ব্যক্তিকে তার স্থাবর সম্পত্তির দখল ফিরিয়ে দিতে পারে। তাহলে আমরা এই জায়গা যে প্রশ্নটা পড়লাম ভাই, প্রশ্নটা হলো যে যদি আপনি কোনো বিচার বা অনুসন্ধান চলে, তাহলে আপনি সম্পত্তি হেফাজতে নেওয়ার আবেদন করবেন 516 ক। যদি অনুসন্ধান বা বিচার শেষ হয়ে যায় তাহলে 17। নিরপরাধ ক্রেতা তার টাকা চাইতে পারে 519। এবং স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হলে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? অপরাধমূলক বল প্রয়োগ, আর একটা কি? অপরাধমূলক ভীতি প্রদর্শন। এবং ওই অপরাধীকে যদি দণ্ডিত করা হয়, তাহলে রায় দেওয়ার সাথে সাথে অথবা কতদিনের মধ্যে? 1 মাসের মধ্যে তার দখল ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারে। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে অনলাইন অফলাইন জিজ্ঞাসা করেন দ্রুত। দরকার নাই পার্থক্যের, যা এই জায়গা আছে তাই পড়েন। আগে জামা কাপড় পরেন, পাগড়ি পরে পরেন। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে অপরাধমূলক বল প্রয়োগ এবং
ভীতি প্রদর্শনের যে বিষয়টা বোঝাচ্ছে এটা কি আপনার 352 এবং 506 বোঝাচ্ছে, নাকি ওই যে চাঁদাবাজি রিলেটেড ওইখানে যেগুলো ছিল আর কি, 386 ভীতি তিনশো প্রদর্শন বাহান্ন করে সম্পদ দর্শন করে বাধ্য করছে ওই জিনিসটা বোঝাচ্ছে? 352 আর 506। আচ্ছা। ইংলিশ ভাষণ দেখলে বুঝতে পারবেন। 522 ধারা গেলে ওখানে ক্রিমিনাল ফোর্স লেখা আছে, দেখেন। তো ঠিক আছে, আহ, আমরা এখন একটা জিম্মাই নেওয়ার দরখাস্ত দেখি। আমাদের কি এখনো কি মুসাবিদা ভীতি আছে? মানে মুসাবিদা তো আল্লাহর রহমতে অনেকগুলাই পড়লাম, দেখেন। অ্যাটলিস্ট কিছু তো লিখতে পারবেন, মানে ভালো মন্দ ভুল হোক, একেবারে তো বোবা হয়ে থাকবেন না। দেখেন, জীবনে দাঁত কাটলে তুই তোমার বাড়ি এসিতে একদিন আসলে ক্ষমা হবে ও এ তাহলে আপনি কি আমি খবর দেয় তাই আমার দেখেন, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, ধানমন্ডির মামলা নং এত, ঢাকা শহরের মামলাগুলো এরকম লেখে, বুঝতে পারছেন? ওই যে 12/6 এই টাইপের লেখে। আপনি ওই গোপালগঞ্জ থানার মামলা নং এত দিয়ে 2014, গোপালগঞ্জ এখনো লেখেন না, কয়দিন পরে লেখেন আপাতত থাক। এই মামলা নং এত। আচ্ছা, দেখেন, রাষ্ট্র ডট ডট এজাহারকারী বা রাষ্ট্রপক্ষ, ঠিক আছে, বনাম যে কোনো একটা মামলা নং, জি, করিম হোসেন ডট ডট আসামি পক্ষ, বুঝছেন? ধারা দেখেন, এই জায়গায় ধারা দিতে হবে। ধারা 379/380 109 দবি, দবি মানে হলো দণ্ডবিধি। 379-তে হলো চুরি, 380-তে হলো ঘরে চুরি, আর 109 হলো প্ররোচনা, নাকি? এই ধারার মামলার বিষয় চুরি মামলার উদ্ধারকৃত মালামাল জিম্মায় প্রদান প্রসঙ্গে। জিম্মা প্রদান, জিম্মা মানে আমি চাচ্ছি আপনি ওই জিনিসগুলো আমার জিম্মায় চাই। এখন এই জায়গায় আমি ধারা উল্লেখ করি নাই, এটাও হুবহু একটা আসল দরখাস্তের নমুনা, বুঝতে পারছেন? যদি আপনি মনে করেন যে মামলা চলমান আছে, তাহলে জিম্মায় নেওয়ার দরখাস্ত কত দাঁড়ায়? 516 ক। আর যদি মামলার বিচার শেষ হয়ে যায় তাহলে কত? 517। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, আর একটা বিষয় হলো, এই দরখাস্তের কোনো ভুল নাই। দরখাস্ত এইভাবে লেখা উচিত, কোনো আইনের কোনো জায়গা কিন্তু বলে নাই। দরখাস্ত আপনি মোটামুটি একটু ঠিকঠাক আদালতের নাম টাম এগুলো মোটামুটি দিয়ে উপস্থাপন করতে পারলেই হলো। জাস্ট একটু ভালো করে লেখেন, কাটা ছাটা কাটছাট করবেন না। দেখেন, অত্র মামলায় এজাহারকারী পক্ষে বিনীত নিবেদনে এই যে, যেহেতু অত্র মামলায় এজাহারকারী চুরির ঘটনার প্রেক্ষিতে উপরোক্ত মামলা দায়ের করে, মানে এজাহারকারী তো মামলা করছে চুরির মামলা, এজাহারকারী মানে হলো যে মামলাটা করেছে। যেহেতু অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা 2 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়, আসামিদের দোষ স্বীকার জবানবন্দির প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এজাহারকারীর ব্যবহৃত আন্ডারলাইন করেন ওয়ালটন ব্র্যান্ডের টেলিভিশন সেট উদ্ধার করতে সক্ষম হয়। মানে চোরদের কাছ থেকে কি টিভি উদ্ধার করছে? ওয়ালটন ব্র্যান্ডের। যেহেতু বর্তমানে টেলিভিশন সেটটি মালখানায় অযত্নে অবহেলায় পড়ে আছে, উক্ত টেলিভিশন এরূপ মালখানায় পড়ে থাকলে অচিরেই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এখন আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে টেলিভিশন উদ্ধারের জন্য কেউ মামলা করে? করে। একটা টেলিভিশনের, আমাদের বর্তমান প্রেক্ষাপটে টেলিভিশন হয়তো বা সহজলভ্য হয়ে গেছে, কিন্তু একটা সময়ে এই টেলিভিশনের লাইসেন্স আছে কিনা, পুলিশ ম্যাজিস্ট্রেট আসতো বাসায় বাসায় দেখতে যে টেলিভিশন চালাইতেও লাইসেন্স লাগতো। আপনারা জানেন কিনা? অনেকে জানেন যে টেলিভিশন চালাইতেও লাইসেন্স লাগতো। জি। যেহেতু উপরোক্ত মামলার তদন্ত কাজ সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, যেহেতু অত্র মামলার এজাহারকারী আবেদনের প্রেক্ষিতে জব্দকৃত টেলিভিশনটি এজাহারকারীর নিকট জিম্মায় প্রদান করা কি বলেন আবশ্যক। যেহেতু সাক্ষ্য প্রদানকালে এজাহারকারী উক্ত টেলিভিশনটি প্রয়োজনে আদালতে উপস্থাপন করতে বাধ্য থাকবে। বলতেছে যে যদি সাক্ষ্য গ্রহণের সময় দরকার হয় তাহলে আবার টেলিভিশনটা আমি হাজির করতে বাধ্য থাকবো। এখন এ জায়গায় আরো কিছু কথা লিখলে ভালো হতো, সেগুলা লেখা উচিত ছিল যে টেলিভিশনের মডেল এই, টেলিভিশনের রিসিট এত তারিখে, এত সালের মডেল এই এই এইগুলা লিখে দিতে হবে। অতএব মহাদার নিকট বিনীত প্রার্থনা, ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত এজাহারকারী টেলিভিশন জিম্মায় নেওয়ার আবেদন মঞ্জুর করতে মহোদয়ের সদয় মর্জি হয় ইতিতাং একটা দিয়ে দিবেন।
বুঝতে পারছেন? এখন আমাদের এই ধরনের দরখাস্ত আসতে পারে, বাট আপনারা এইভাবে বলতে পারে, একটা ফ্যাক্ট দিয়ে দিল যে একটা হত্যা মানে একটা ছিনতাইকারীর কাছ থেকে আহ, ছিনতাই করছে। এখন ওই ছিনতাইকারীরে গ্রেফতার করার পরে ওই স্বর্ণ মালামাল জব্দ করা হয়েছে। এখন এজাহারকারী হিসেবে আপনার করণীয় কি? ওই স্বর্ণের মালামাল গুলো আপনার হেফাজতে নেওয়ার জন্য আপনার করণীয় কি? সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক মুসাবিদা করুন। তাহলে কি দেখতে হবে আগে? যে কোনো জিনিসই আমরা আপনাদের আবারও বলি, আগামীকালও আপনাদের পরীক্ষা আছে, যেখানে মুসাবিদা আছে ওই জায়গায় মুসাবিদা শব্দটা সরাসরি উল্লেখই থাকে। আর মুসাবিদা সরাসরি উল্লেখ না থাকে সচরাচর খুব কম, যে যেখানে মুসাবিদা শব্দটা উল্লেখ নেই। আর যদি কোথাও মুসাবিদা শব্দটা থাকে এবং ওই জায়গায় যদি ফ্যাক্ট আকারে প্রশ্নটা থাকে, তাহলে আগে 2-4 লাইন এমনি একটু কথা বলে দিবেন, 2-4 লাইন খুব সংক্ষেপে, ঘটনা বর্ণনা টর্ণনা অত দেওয়া লাগবে না। এমনি 2-4 লাইন দিয়ে বলবে যে তাই উপরোক্ত ঘটনার আলোকে একটি মুসাবিদা নিম্নে আলোচনা করা হলো। বুঝতে পারছেন? বা রচনা করা হলো। ভূমিকা দিতে পারেন বা এমনি ঢালাও ভাবে লিখতে পারেন, কোনো বিষয় নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে সরাসরি মুসাবিদা। জি, আচ্ছা অলরেডি একবার বলছি। আর ডিসমিস যোগ্য বা অবসান যোগ্য, ডিসমিস যোগ্যই লেখেন, খারিজ যোগ্য লেখেন। ডিসমিসের বাংলা খারিজ লেখেন। অবসান যোগ্য এর বাংলা হয় টার্মিনেবল, টার্মিনেবলের বাংলা হয় অবসান যোগ্য, আর ডিসমিসের বাংলা খারিজ যোগ্য। আচ্ছা ইতিতাঙের ওখানে নাম হবে নাকি তারিখ হবে স্যার? এটা অলরেডি লাকি বিশ্বাস ব্যাখ্যা দিছি আমি, আপনি বুঝেন নাই না? এখানে তারিখই দিবেন, নাম দেওয়ার প্রয়োজন নাই। আর কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইন মিলে? আছে? আমাদের একটু 2 মিনিট বিরতি, আপনাদের মাঝখান থেকে আমার একজন একটা চা বানাই খাওয়ান। কে খাওয়াবেন? খেয়ে তারপরে আবার আমরা ক্লাস শুরু করি। শুনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অফলাইনের সব খাতা তো দেখিয়ে দিছি, অনলাইনের বেশ কয়েকটা বাকি আছে, 20-25টার মতো বাকি আছে। অর্ধেক দেখছি, বাকি অর্ধেক বাকি আছে। এটা আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। আপনারা যার যার ইনবক্সে বা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। আর আগামীকাল সুনির্দিষ্ট প্রতীকের আইন পরীক্ষা। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, সবাই অ্যাটেন্ড করবেন। যার প্রিপারেশন আছে সে না দেখে লেখার চেষ্টা করবেন। যদি এমন হয় যে আমার প্রিপারেশন নাই কিন্তু পরীক্ষা দিতে যাবো না, প্রিপারেশন নাই কি পরীক্ষা দিব, তাও পরীক্ষা দিতে আসবেন, দরকার হলে দেখে লিখবেন। বাট ওই সীমা কিন্তু 4 ঘন্টা, 4 ঘন্টার বেশি কিন্তু লেখা যাবে না। তো পরীক্ষা কোনো মতে মিস করা যাবে না, তাতে প্রিপারেশন থাক বা না থাক। আর এখনো যদি প্রিপারেশন না থাকে, প্রিপারেশন একেবারে 100% নাই বাট কিছু তো আছে। তো এখন ওই পরীক্ষা ছাড়া আপনি একটা জিনিস এই কয়দিনে বুঝে গেছেন, যারা লিখতেছেন যে লিখিত পরীক্ষা কিন্তু এই লেখা, আপনি মাথায় অনেক কিছু জানেন, ধরেন আপনি জাস্ট এই জিনিসটা আপনারা ফিল করতে পারবেন এই মুহূর্তে, সেটা হলো যে ধরেন আপনি সব জানেন কিন্তু আরে খাইছে আর ঘরে ঢুকাই তো আছে আছে সব জানেন কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি একটু লেখেন নাই, আপনার প্রথম কলম ধরা হয়েছে পরীক্ষার দিন, তাহলে পরীক্ষার হলে গিয়ে আপনার অবস্থাটা হবে কি বলেন? বহু লোক আছে এরকম যে যারা পড়ে গেছে লেখে নাই, ওই দিনই লিখতে বসবে, তাহলে তার কিন্তু আসলে লেখা ওই মুহূর্তে আসবে না। যাই হোক, আমরা 4 নাম্বার প্রশ্ন পড়া শুরু করি। দেখেন যে, এবং আপনাদের প্রচুর পরীক্ষা হবে কয়দিন পর পর। আমি আর এই যে আগামী দিন আসেন, আমি একটা রুটিন দিয়ে দিব এবং এর মাঝে কিছুদিন পর থেকে আমরা রেগুলার, আর বাদ হবে না, প্রতি সপ্তাহে 7 দিনই হবে। দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেকা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। আমরা প্রিলিতে যা জানছি সেইটুকুই যদি আপনি লিখতে পারেন তাহলেই সেটা আপনার জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা আসলে কি? যদি কেউ কোনো শান্তি ভঙ্গ করার আশঙ্কা দেখা দেয়, তাহলে অপরপক্ষ গিয়ে কিসের মামলা করবে? শান্তি রক্ষা। আর আচরণ যদি ভালো না করে সেই ক্ষেত্রে হচ্ছে সদাচরণ। এখন আমি একটু আপনাদের রিভিউ করে দিই, মনে করাই দিই যে শান্তি রক্ষার সম্পর্কে বলছে 107, 106, 107, মনে আছে কিনা? আর সদাচরণ বলছে 109, 10 নাকি? এর মধ্যে শান্তি রক্ষা 106 যেটা, এটা হলো বিচারিক আদালতে, মানে বিচারিক আদালত হতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে, আপনার দায়রা আদালত, ইভেন হাইকোর্ট ডিভিশন বা আপিল আদালত। বুঝছেন? কিন্তু 100 এবং 106 ধারার যে শান্তি রক্ষার মুসলেকা, এটা হলো দণ্ডিত হওয়ার পর, দণ্ডিত হওয়ার পর।
আর 107-এ যে শান্তি রক্ষা, এটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, এটা হলো দণ্ডিত হওয়ার পূর্বে। দণ্ডিত হওয়ার পূর্বে কত? 106 3 বছর, 7-এ 1 বছর, মনে আছে কিনা? আর রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের মুচলেকা 108, কত বছর? 1 বছর। তারপরে ভবঘুরে সন্দেহভাজন 109, কত বছর? 1 বছর। অভ্যাসগত অপরাধী 110, কয় বছর? বুঝেন কিনা? তাহলে আপনাদের মনে রাখার সুবিধা যেটা, যে 106 3, 110-এ 3, আর মাঝের গুলো কত? এক এক। এখন এই যে যে শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা, এটা হলো জাস্ট কত দিনের জন্য সেটা বলছে, বাট শান্তি রক্ষার মুচলেকা বলেন, সদাচরণের মুচলেকা বলেন, পরের যে প্রসিডিউরটা ফলো করতে হবে 111 থেকে 119 বা 111 থেকে 126 ক, এইটা উভয় শান্তি রক্ষা বলেন, সদাচরণ বলেন, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, একটু পড়া শুরু করি, দেখেন। ধন্যবাদ। যে ফৌজদারি কার্যবিধির, একটু দাঁড়ান, মাউসে কাজ করতেছে না। ফৌজদারি কার্যবিধির অধীন মুচলেকার আদেশের উদ্দেশ্য হলো, আন্ডারলাইন করেন, অপরাধ প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করে। ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 ক, 106 থেকে 126 ক পর্যন্ত নিম্নলিখিত 2টি উদ্দেশ্যে মুচলেকার আদেশ দেওয়া হয়। একটা হলো শান্তি রক্ষার জন্য মুচলেকা, ব্র্যাকেটে লিখে দিবেন 106 ও 107। আর একটা হচ্ছে সদাচরণের মুচলেকা, 108 থেকে 110। এখন আমরা প্রথমে চলে আসি, শান্তি রক্ষার মুচলেকা আসলে কি? শান্তি রক্ষার মুচলেকা হলো, ইংরেজি যদি মনে থাকে লিখবেন, না থাকলে ইংরেজি লেখার প্রয়োজন নাই, বাট আমি আবারও বলি, কিন্তু ইংরেজি লিখতে গিয়ে ভুল লিখবেন না। বুঝতে পারছেন? ভুল লেখার চেয়ে না লেখা ভালো। বুঝাইতে পারছি কিনা? দেখেন, সিকিউরিটি ফর কিপিং দ্য পিস, ফৌজদারি কার্যবিধি অনুসারে নিম্নলিখিত 2টি ধারায় আদালত শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। 106 ধারা অনুসারে দণ্ডিত হওয়ার পর, এটা একটু আন্ডারলাইন করেন, দণ্ডিত হওয়ার পর। দণ্ডিত হওয়ার পর মানে হলো, ধরেন একজন চোর চুরি করছে, চুরি করার পরে তারে তো চুরির শাস্তি দিছে, দেওয়ার পরে বললো যে তুমি চুরির সাজা শেষ হওয়ার পর তুমি 3 বছর শান্তি রক্ষার মুচলেকা দিবা, মানে এই 3 বছরের মধ্যে কোনো প্রকার শান্তি ভঙ্গ করবা না। বিচারিক আদালত, আন্ডারলাইন করেন, বিচারিক আদালত বা আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। 107 ধারা অনুসারে, আন্ডারলাইন করেন, 107 ধারা অনুসারে গোল দেন, দণ্ডিত হওয়ার পূর্বে। কখন বলেন? দণ্ডিত হওয়ার পূর্বে বা অন্যান্য ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। তাহলে 106 আর 107-এর মধ্যে পার্থক্য কি? আগে আর পরে। দণ্ডিত হওয়ার পর ওটা হলো বিচারিক, আর এটা হলো নির্বাহী আদালত। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা চলে আসি, দেখেন, সদাচরণের জন্য মুচলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। ফৌজদারি কার্যবিধি 1898 108 থেকে 110 ধারা পর্যন্ত সদাচরণের মুচলেকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 108 ধারায় রাষ্ট্রদ্রোহিতা প্রচারকারী ব্যক্তির বিরুদ্ধে 1 বছর। 108 মানে কি? রাষ্ট্রদ্রোহিতা, 1 বছর। 109 ধারায় সন্দেহভাজন ভবঘুরে ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ 1 বছরের জন্য, এবং 110 ধারায় অভ্যাসগত অপরাধীদের জন্য সর্বোচ্চ 1 বছরের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কয় বছরের জন্য? 3 বছরের জন্য, এটা 3 বছর, সরি। জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সদাচরণের মুচলেকার আদেশ দিতে পারে। তাহলে আমরা এটা বলতে পারি 106 ছাড়া আর বাকি যতগুলো আছে 7 8 9 10 সবকিছুই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এখন আমরা এই মুচলেকার আদেশ প্রদানের পন্থা, মানে একটা 107 ধারার মামলা যদি আপনি করেন, একটা 108 9 10 যাই করেন না কেন, যে মামলা যদি আপনি করেন, এগুলো করতে হবে কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। আর 106-এর যে শান্তি রক্ষার মুচলেকা, এটা কিন্তু আবেদন করা লাগে না, এটা আদালত নিজের ইচ্ছাই দেয়, যে আরিফ সাহেবের স্বভাব চরিত্র সুবিধার না, তাইলে আপনার আবার মাইন্ড করা যাবে না, স্বভাব চরিত্র সুবিধার না, ওনারে শাস্তি দেওয়ার সাথে সাথে ওনারে মুচলেকা দিতে পারে। সুরুচি, জোরে হাসেন, না হাসতে পারে পরে আবার অসুস্থ হয়ে পড়বেন। জোরে হাসেন, দেখেন।
আগের সেই শব্দ কিন্তু এখনো পাচ্ছি না। দেখেন, হ্যাঁ দেখেন। আচ্ছা, লজ্জার কিছু নাই, আমরা সবাই সহপাঠী, আপনি জোরে আসেন। দেখেন, আহ, মুসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা। দেখেন, মুসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা সম্পর্কে 112 থেকে 119 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এটা আপনি সদাচরণের মুসলেকার আবেদন করেন না শান্তি রক্ষা করেন, 112 থেকে 119 সকল ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমে দেখেন, কারণ দর্শানো নোটিশ। কারণ দর্শানোর ইংরেজিতে কি বলে বলেন তো? অনলাইনে কেউ কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, বোবা হয়ে থাকবেন না। দেখেন, শোকেজ না, শোকাজ। আচ্ছা, ফারুক চৌধুরী লিখছে যে 117C কেন লেখা হয়, 117 পর্যন্ত এখনো যায়নি, যাই তারপর উত্তর দিব। দেখেন, দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর 107 থেকে 110 ধারায় উল্লেখিত কোন ব্যক্তিকে মুসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পূর্বে, আন্ডারলাইন করবেন, তাকে 112 ধারায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। মূল মামলায় সমন দেয় না, ওয়ারেন্ট দেয় না, দেওয়ানি মামলায় কি দেয়? সমন। কোন দরখাস্তের ক্ষেত্রে কি দেয়? নোটিশ। মনে আছে কিনা? তো 107 থেকে 110-এর মামলা করলে অপর পক্ষে দিবে কি? শোকজ, শোকজ নোটিশ। বুঝছেন? এবং কারণ দর্শানো নোটিশের অভিযোগের আন্ডারলাইন করবেন। কারণ দর্শানো নোটিশ, ওই শোকজ নোটিশে কি কি থাকবে দেখেন, অভিযোগের সারমর্ম, মুসলেকার কার্যকাল, আন্ডারলাইন করেন, জামিনদারের সংখ্যা, মাউসটা ঝামেলা কইরা ঠিক জায়গা হাইলাইট হচ্ছে না, দেখেন, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। এটার অর্থ হলো কি, মানে ওই মুসলেকায় লেখা থাকবে যে কেন আরিফ সাহেব আপনি 3 বছরের সদাচরণের মুসলেকা দিবেন না, কেন এত টাকার বন্ড সম্পাদন করবেন না, কেন বর্তমান 2 জন জামিনদারের জিম্মায় আপনার এই মুসলেকার নির্দেশ দেওয়া হবে না। এই মর্মে আপনাকে কারণ দর্শাতে বলা হলো। বুঝছেন? তাহলে আমি এইভাবে মনে রাখবো যে সদাচরণ বা শান্তি রক্ষার মুসলেকার পিটিশন মামলা করলে প্রথমে কি দেওয়া হয়? কারণ দর্শানোর নোটিশ। কত ধারায়? 112 ধারায়। এবং এগুলা মুখস্থর কোনো বিষয় না, সাথে সাথে আত্মস্থ করবেন। ওই কারণ দর্শানো নোটিশে ওই মুসলেকার মেয়াদ, তারপর মুসলেকার আপনার ওই কার্যকাল, জামিনদারের সংখ্যা, এগুলো বিস্তারিত থাকবে। তারপরে দেখেন, 113 ধারা অনুসারে যে ব্যক্তির সম্বন্ধে উক্তরূপ আদেশ দেওয়া হয় ওই ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। আন্ডারলাইন করেন, পড়ে শোনাতে হবে। পড়ে শোনাতে হবে মানে কি? মানে যার বিরুদ্ধে মামলাটা করা হলো সে যদি স্বয়ং ওই মুহূর্তে আদালতে থাকে তাহলে তারে এটা কি করবে? পড়ে শোনাতে হবে। পড়ে শোনাবে মানে কেন আপনি এগুলো করবেন না, কারণ দর্শন। বুঝছেন? তাহলে এই যে পড়ে শোনাতে হবে, এই কথাটা আবার বলছে কত দাঁড়ায়? 113। তাহলে 12-তে হলো কারণ দর্শানোর নোটিশ, আর কারণ দর্শানোর নোটিশের বিষয়বস্তু পড়ে শোনাবে যদি সে উপস্থিত থাকে। কত? 113। বুঝছেন না? আচ্ছা, তারপরে দেখেন, সমন বা ওয়ারেন্ট জারি। সমন অথবা ওয়ারেন্ট জারি। ফৌজদারি কার্যবিধি 1898 এর 114 ধারা অনুসারে, আন্ডারলাইন করেন, 114 ধারা অনুসারে যদি উক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, আদালতে উপস্থিত না থাকে, ওই ব্যক্তি যদি আদালতে উপস্থিত না থাকে, তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে, আন্ডারলাইন করবেন, সমন জারি করবে। কি জারি করবে? সমন। অথবা উক্ত ব্যক্তি যদি, আন্ডারলাইন করবেন, আইনগত হেফাজতে বা জিম্মায় থাকে, তাহলে যে অফিসারের হেফাজতে বা জিম্মায় আছে ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করতে পারবে। তাহলে আমি একটু ব্যাখ্যা দিই। 114 ধারা মানে হলো সমন অথবা ওয়ারেন্ট। সমন অথবা ওয়ারেন্ট, যারে কারণ দর্শানো নোটিশ পাঠানো হবে ওই ব্যক্তি যদি ওই মুহূর্তে আদালতে উপস্থিত না থাকে তাহলে দিবে হলো 114 ধারায় সমন। আর
ওই ব্যক্তি যদি আগে থেকেই কোনো আইনগত হেফাজতে, ধরেন পুলিশের হেফাজতে আগে থেকেই অ্যারেস্ট আছে, তাহলে তাকে দেওয়া হবে কি ওয়ারেন্ট, যাতে ওই সংশ্লিষ্ট কর্মকর্তা তারে ধার্য তারিখে কি করে উপস্থিত করে। বুঝেন কিনা? এখন প্রশ্ন এসে যায় যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কারণ দর্শানোর নোটিশও দিল আবার সমনও দিল, কাহিনী কি, কোনটা দিবে, কারণ দর্শানোর নোটিশ নাকি সমন? তো এটার ব্যাখ্যা দিচ্ছে পরের ধারায়, দেখেন। সমন বা পরোয়ানার সাথে 112 ধারার প্রদত্ত কারণ দর্শানো নোটিশ সংযুক্ত করুন। এটার অর্থ হলো সমন বা ওয়ারেন্ট যাই দেন না কেন, সেটার সাথে যুক্ত হবে কি কারণ দর্শানো নোটিশ। মানে কারণ দর্শানো নোটিশের সাথে হয় সমন যাবে, তাহলে কি ওয়ারেন্ট যাবে। দেখেন, এবং এটা বলছে 115 ধারায়। ফৌজদারি কার্যবিধি আন্ডারলাইন করবেন। 115 ধারা অনুসারে 114 ধারায় প্রদত্ত সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানো নোটিশ আন্ডারলাইন করবেন, একত্রে সংযুক্ত করে অভিযুক্ত, বানানটা ভুল আছে, অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে হবে। তাহলে এভাবে মনে রাখেন ভাই যে কারণ দর্শানো নোটিশ কত, 112, সে উপস্থিত থাকলে পড়ে শোনাবে 113, মনে আছে কিনা? তারপরে সমন বা ওয়ারেন্ট কত, 114, আর সমন বা ওয়ারেন্ট একসাথে যাবে কত, 113। তো এই কথাগুলোই তো একটু সাজাই গুছাইয়া লিখলেই হয়ে যায় ইনশাল্লাহ। এরপরে যে ধারাটা, এটা আমরা প্রিলিতে বহুবার পড়ছি, যদিও প্রশ্ন আসে নাই। আমরা কত গভীর ভাবে প্রিপারেশন নিছিলাম প্রিলির, দেখেন প্রশ্নের ধার কাজ দিয়েও যাই নাই, কিন্তু আমরা অনেক কিছু করছিলাম। ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 116 ধারায় ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে আন্ডারলাইন করেন শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, এটা কিন্তু স্পেসিফিক্যালি কি কি মুসলেকা, শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে পারে। এটা কত ধারায়, 116। তাহলে আমার মেইন যে কথা সেটা হলো যে 116তে বলছে, নর্মালি আমি একটু বলি আপনাদের, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, এটা ডিপেন্ড করে যে কারে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিচ্ছে। অভিযুক্ত ব্যক্তি যদি শান্তি রক্ষার মুসলেকা হয় তাহলে তারা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে 116। যদি নালিশি মামলা হয় বা জিয়ার মামলা হয় তাহলে 205। নর্মালি ওখানে বলা আছে 205 ধারায় সমন ইস্যুর পরে, বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিসে বা উচ্চ আদালতের নজির অনুসারে জিআর সিআর সকল মামলায় 205 এর ক্ষেত্রে 205 ধারায় আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাট প্রিলি পরীক্ষায় আসলে উত্তর হবে সমন ইস্যুর পরে, মানে কি মামলায়, নালিশি মামলায়। আচ্ছা, যদি যিনি মামলা করছেন তিনি যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে তারে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় 247 ধারায়, মনে আছে কিনা আপনাদের? সাক্ষীরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় 503 ধারায়, 503 ধারা। এমনি একটু মনে করাই দিলাম, দেখেন এগুলো মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট এমনি পড়াইছিলাম এই উদ্দেশ্যে মনে করানো। তারপরে দেখেন অনুসন্ধান। সংবাদের সত্যতা নির্ধারণ করতে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন 117 ধারায় অনুসন্ধান করবে এবং যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হবে সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। এখন নর্মালি যখন বাস্তবে প্র্যাকটিসে যখন মামলা করা হয় তখন ওই জায়গায় লেখে 107-এর সাথে, সমস্যা নেই, 107-এর সাথে 117 সি লেখেন, সি লেখেন না আপনারা, সি লেখেন। বাট মজার বিষয়, আপনি ওই ড্রাফটিং বইগুলোতেও সি লেখা, মানে ওই যে প্র্যাকটিসের আছে, বাট অ্যাকচুয়ালি 117 ধারায় কিন্তু সি নাই ভাই, 117 ধারায় আছে 3, 1 2 3, ওই জায়গায় উপধারা 3 আছে, কোনো জায়গায় কিন্তু সি নাই। এখন আপনি আবার যদি 3 লেখেন, আপনার সিনিয়র দেখলে আবার আপনার জারি দেবেন যে তুই বেশি বুঝিস, কোন জায়গায় 3 পাইছিস তুই। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো 117 ধারাটা হলো কি, 117 ধারায় অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে। যেরকম অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আছে না, যে কোনো কিছু শোনা টোনার আগেই যে নিষেধাজ্ঞা দেয় সেটাকে কি বলে, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তাইলে 117-তে আপনি একজনের বিরুদ্ধে 107/117 সি তে শান্তি রক্ষার মুসলেকা চাইছেন। 117 সি মানে হলো আপনি ওই মামলা দায়েরের সাথে সাথে তারে দেখা গেলো যে প্রাথমিকভাবে শুনে সাক্ষ্য প্রমাণ ছাড়াই ইচ্ছা করলে অন্তর্বর্তী আপনার এই মুসলেকার আদেশ দিতে পারে, অন্তর্বর্তীকালীন আদেশ। তাহলে আপনি যখন চাইবো, আমি তো যেটা দ্রুত পাবো সেটাই তো চাইবো, নাকি যেটা পরে পাবো সেটা যাবেন?
যেটা দ্রুত পাবো সেটা দেবো। এই কারণে 117(c)-তে বা 117(3)-এ যেটা আছে, বা নর্মালি 117 ধারায় যেটা আছে, এটা হলো যে ম্যাজিস্ট্রেট অন্তর্বর্তীকালীন যে কোনো আদেশ দিতে পারে। উনি কাউরে মুসলেকার আদেশ দিতে পারে, বা সাক্ষ্য টক্ষ্য গ্রহণ করার পরে, সবশেষে তো দিবেই, যদি মনে হয় দিবে নাইলে দিবে না, কিন্তু সাক্ষ্য গ্রহণ টহন করার আগেও মুসলেকার আদেশ দিতে পারে। সেটাই কত, 117(c)। আর যদি মন চায় 117(c) পড়েন, ওই জায়গায় অনেক প্যাসের কথা টথা আছে, বাট মূল সারমর্ম এতটুকুই। আচ্ছা, এখন আমরা চলে আসি যে মুসলেকা সম্পাদনের আদেশ প্রদান। 118 ধারা অনুসারে 117 ধারায় উল্লিখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তি রক্ষার জন্য, আন্ডারলাইন করেন, জামিনদার সহ বা বিনা জামিনদার মানে হলো জামিনদার ব্যতীত একটি মুসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট সে মর্মে আদেশ দিবে। মানে উনি মোটামুটি এটার বিচার বলে না, এই যে আমরা যে 117 বা 106, 107 থেকে 110 ধারার যে মামলা, এটার কিন্তু ট্রায়াল না, জুডিশিয়াল প্রসিডিং না, এটা হলো অনুসন্ধান, ইনকোয়ারি। বুঝছেন? উল্লেখ্য যে 118 ধারায় মুসলেকা সম্পাদনের আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধির 1898 406 ধারায় দায়ের জজ আদালতে আপিল দায়ের করতে পারেন। অর্থাৎ ওই 112 থেকে শুরু করে 117 পর্যন্ত সব কিছু অনুসরণ করার পরে যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে আসলেই আরিফ সাহেব শান্তিভঙ্গ করতে পারে, তাহলে তার মুসলেকার আদেশ দিবে, কখনো 1 বছর, কখনো 3 বছর, নাকি তা কম বেশিও হতে পারে, বা 3 বছরের বেশি তো হবে না। এখন মুসলেকার আদেশ যদি দেয়, তাহলে আরিফ সাহেব যদি মনে করে যে না, উনি এরকম প্রকৃতির লোকই না, উনি সংক্ষুব্ধ, উনি অ্যাগ্রিভড, তাহলে উনার প্রতিকার কি করা? আপিল করা। কত ধারায়? 406 ধারায়। যদি কেউ জামানত প্রদানে ব্যর্থ হয়, আন্ডারলাইন করেন, জামানত প্রদানে ব্যর্থ হয়, তাহলে উক্ত ব্যক্তি 123-এর 3 ধারা অনুসারে অনধিক 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। একটু বুঝেন, এখানে দুইটা কথা। একটা হলো যে আপনি মুসলেকা দেওয়ার আদেশ দিছে, এখন আপনি ওটার ভিতরে সংক্ষুব্ধ, তাইলে করতে হবে আপিল। আপনি মুসলেকা দিছে, আপনি মুসলেকা দেনই নাই, আপিল তো পরে কথা, আপিল করেন নাই, মুসলেকাও দেন নাই, তাহলে এই ক্ষেত্রে আপনার জেলা, আপনার কারাদণ্ড হতে পারে 123-এর 3 ধারায় কতদিন? 3 বছর। এবং কারাদণ্ড যদি একবার হয়ে যায়, তাহলে ওই কারাদণ্ডের বিরুদ্ধে কিন্তু আর আপিল করা যাবে না। কারাদণ্ডের বিরুদ্ধে করে কি? ডিভিশন। উক্ত কারাদণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারে, অথবা জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড, আন্ডারলাইন করেন, 125 ধারায় বাতিল করতে পারে। তো এইগুলো প্রাসঙ্গিক কথা, আপনি মোটামুটি ওই 118 ধারা পর্যন্তই লিখলে হবে, আর এগুলো তো মোটামুটি জানেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কথা আছে, এটা এমনি একটু জানার জন্য বলা, যে 106 থেকে 108 যদি কারাদণ্ডের, ওই যে 3 বছর যে কারাদণ্ডটা হবে, এটা এটা লিখিততে প্রয়োজন নাই। আমি আবারও বলে রাখি, থার্ড ব্র্যাকেট যত আছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যত লেখা, এইগুলা লিখিততে প্রয়োজন নাই, বাট আপনি জানলে ভালো। এই যে 106 থেকে 108 কি কারাদণ্ড হবে? বিনাশ্রম। আর 109 আর 110 কি? সশ্রম বা বিনাশ্রম, যে কোনো কারাদণ্ড। আচ্ছা, এখন ধরেন উনি কারণ দর্শানোর নোটিশ দিছে, সব কিছু ফলো করার পর 117-তে অনুসন্ধান করছে, যদি মনে হয় যে সে আসলেই দোষ করতে পারে, তাহলে 118-তে আদেশ দিবে। আর যদি মনে হয় যে না, সে দোষ করতে পারে না, সে হচ্ছে নিষ্পাপ, তাহলে ভালো মানুষ, তারে অব্যাহতি দিবে 119 ধারায়। কত ধারায়? 119। তাহলে 118-র আদেশ আর 119 কিন্তু একসাথে হয় না, হয় 118 হবে, নাইলে কত? 119 হবে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুসলেকা সম্পাদন প্রয়োজনীয় না হলে আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে। 119 ধারায় বলা হয়েছে, 117 ধারার বিধান অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য তার একটি মুসলেকা সম্পাদন করা প্রয়োজন নেই, তাহলে ম্যাজিস্ট্রেট এই নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে, এবং উক্ত ব্যক্তি যদি শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে, তাহলে তাকে কি দিবে? মুক্তি দিবে। বুঝতে পারছেন? তাহলে আমি আপনাদের যারা সামারি করেন, আমি একটু সামারি বলে দিই। দেখেন, এই প্রশ্নটা আপনি তো খুব বেশি জটিল না, মোটামুটি আপনি যা ধারণা পাইছেন সেটাই নিজের ভাষায় লিখবেন। 106-7 শান্তি রক্ষা, নাকি? 108 থেকে 10 সদাচরণ। আর এই শান্তি রক্ষা সদাচরণের মামলার ক্ষেত্রে যে যে বিধান অনুসরণ করা হবে, 112 থেকে 119।
112তে কারণ দর্শানো নোটিশ, কারণ দর্শানোর নোটিশে উল্লেখ থাকবে জামানতের পরিমাণ কত, জামিনদারের সংখ্যা কত, তারপরে অভিযোগের সারমর্ম ইত্যাদি। যদি ওই ব্যক্তি স্বয়ং আদালতে উপস্থিত থাকে তাহলে পড়ে শোনাবে 113, যদি উপস্থিত না থাকে সমন দিবে 114, যদি আইনগত হেফাজতে থাকে ওয়ারেন্ট দিবে, এটাও 114। শোকজ নোটিশ আর সমন একসাথে যুক্ত করবে কত, 115। আচ্ছা, ওই অভিযুক্ত ব্যক্তি যদি শান্তি রক্ষার মুসলেকা হয় তাহলে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে কত, 16। 117তে 117তে হলো যে অন্তর্বর্তীকালীন যে কোনো আদেশ উনি দিতে পারে। আর 118তে সবকিছু শুনে মিলার পরে যদি আদালতের কাছে মনে হয় যে সে আসলেই শান্তি ভঙ্গের তার দ্বারা আশঙ্কা আছে, তাহলে 100 শান্তি রক্ষার মানে শান্তি ভঙ্গের জন্য তার মুসলেকা প্রদান বা সদাচরণের জন্য মুসলেকা প্রদান নির্দেশ দেবে 118। 118-এর বিরুদ্ধে প্রতিকার কি, আপিল 406 ধারায়। আর যদি সে মুসলেকা টোটালি সম্পাদন না করে, এক্সিকিউট না করে, তাহলে তার সাজা কত, 123-এর 3-এ কত বছর, 3 বছর। বুঝতে পারছেন? এবং কারাদণ্ড একবার দিয়ে দিলে সেটার বিরুদ্ধে কি করা যায় না, আপিল করা যায় না, কি করা যায়, রিমান্ড করা। আর যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে না এই ব্যক্তির দ্বারা শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নাই, তাহলে তারা অব্যাহতি দেবে কত ধারায়, এই তো। আচ্ছা মাহমুদুল বলেন কি প্রশ্ন আছে করেন। আব্দুর আমার রহমান প্রশ্নটা বলেন, স্যার মাহমুদুল বলেন। আমার প্রশ্নটা হলো যে 106 ধারা যে বিচারিক আদালত দিবে স্যার, হ্যাঁ, বিচারিক আদালত তো বিচার শেষেই দিবে, সেই ক্ষেত্রে কি স্যার 112 থেকে 119 পর্যন্ত এই বিধানগুলো ফলো করবে না এগুলো ব্যতীতই করবে স্যার? তুমি বলে দিচ্ছি, হয়তো বা আপনি শুনেন নাই। 107 থেকে 110-এর ক্ষেত্রে হলো এই 112-টার এগুলো অনুসরণ করবে, 106-এর ক্ষেত্রে না। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন অনলাইন। আর কারো প্রশ্ন আছে ভাই, দ্রুত পারেন। আব্দুর রহমান সেলিম ময়মনসিংহ থেকে বলেন। স্যার কথা আমি ওই বলেন। যে মাহমুদুল ভাইয়ের যে প্রশ্নটা ওই প্রশ্নটাই করতে চাইছিলাম ভাইয়ের যে উত্তর স্যার। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার 106 ধারায় স্যার যেই দণ্ডিত হওয়ার পর তার তো স্যার আর এই ইলাতে থাকতেছে না, এই সদর আসনের মুসলেকায় থাকতেছে না, সে তো এই এই দায়রা আদালতের যে নিয়ম প্রক্রিয়া ওইটাতেই সে চলতেছে নাকি স্যার? আবার বলেন, কি বললেন আবার শুনে আবার বলেন। স্যার 106 ধারা অনুসারে যে দণ্ডিত হইলো, দণ্ডিত হওয়ার পর তো স্যার এই যে বিচারিক আদালতের যে নিয়ম ওভাবেই স্যার সে রিভিশন করবে লাগ করবে, তাহলে তো স্যার ওই 107, 108, 109 এনের যে সিস্টেমটা আসলো 112, তারপরে 113 ধারায় 114, ওইগুলোর মাঝে তো আর 106 এর কার্যক্রম পড়তেছে না, বিচারিক আদালতের সিস্টেম ওটা চলে যাইতেছে না স্যার? জি 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 ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, এই কথা বলেন না। স্যার ওই পিটিশন বলেন। মামলায় যে স্যার ডিসমিস যোগ্য লেখি পিটিশন মামলা এই 100 ধারা, তো ওখানে স্যার ডিসমিস তো ইংরেজি শব্দ, আমরা যদি অবসান যোগ্য লিখি তাহলে কি ভুল হবে স্যার? আচ্ছা আমি বলছি একবার, আপনি শুনেন নাই? অনলাইনে যারা আছেন শুনছেন আমার ব্যাখ্যা? জি স্যার। কি বলছি বলেন, একজন বলেন। ডিসমিসের বাংলা হলো খারিজ, আর আপনার অবসানযোগ্যর বাংলা ইংরেজি হলো টার্মিনেবল। তো মামলা কখনো টার্মিনেবল হয় না বা অবসানযোগ্য হয় না, মামলা হয় খারিজ না হলে ডিগ্রি। তো এই জন্য আপনাকে হয় ডিসমিস লিখতে হবে না হলে খারিজ লিখতে হবে। বুঝতে পারছি স্যার, থ্যাংক আমি ইউ স্যার। যদি স্যার বাংলায় ডিসমিস লিখি অসুবিধা হবে স্যার? কোনো অসুবিধা নাই, খালি আরবিতে না লিখলেই হলো। দেখেন, স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, মিন্টু স্যার। আমার হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কি, 6 ধারা অনুসারে সে আপনি এখানে যেটা বললেন আপনি, সে আপিল করবে, কিন্তু কতদিনের ভিতরে আপিল করবে স্যার? এই জিনিসটা একটু মানে বুঝতে পারলাম না। এটা অপ্রাসঙ্গিক। তারপরে আপনি যেহেতু প্রাসঙ্গিক করতে যাচ্ছেন, মানে আপিলটা এখন দেখতে হবে কোন আদালত দিছে। যদি দায়রা জজের কাছে আপিল করেন, চিফ জুডিশিয়ালের কাছে আপিল করেন, তাহলে 30 দিন, আর হাইকোর্টে গেলে 60 দিন। তামাদি আইনের 154 অনুচ্ছেদ আর 155 অনুচ্ছেদ। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি যেহেতু জি স্যার। আপিল করবেন অপ্রাসঙ্গিক, এটা প্রয়োজন নাই। এই জায়গা যা আছে এইটুক করেন আগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা স্যার দেখেন। হ্যাঁ বলেন। 106 ধারায় তো স্যার মামলা হওয়ার পরে বাদী বিবাদী থাকে, কিন্তু স্যার 7 থেকে 10 পর্যন্ত তো স্যার মামলাই হয় নাই।
তাহলে এখানে সংক্ষুব্ধ পক্ষ কে থাকবে স্যার? 107 থেকে 10 পর্যন্ত মামলা হয় না, কে বললো? একটু পরে মুসাবিদা পড়বো, দেখেন। 107 থেকে 10এও মামলা হয়। কোর্টে গেছেন, কখনো যান নাই সেলিম সাহেব বোধহয়, জি নাকি? না স্যার, কখনো কখনো ঘটে যায় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে যান নাই আবার শিওর হন কেমনে যে মামলা হয় না? বলবেন জানি না, তাহলে মামলা হয় কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এটাও মামলা হয় ভাই, একটু পরেই মুসাবিদা পড়বো, ধন্যবাদ। 4-এর খ দেখেন, শুনেন, মুসাবিদা এগুলার সাথে নাই, বিভিন্ন বইতে দেখবেন নাই, আমি আপনাদের সব জায়গা দিয়ে দিছি যাতে যদি আসে কাজে লাগাবেন। আর মুসাবিদা খুব কঠিন না, এখনো যাদের কঠিন লাগে তারা আপনারা ঠিকভাবে চেষ্টা করেন নাই, মুসাবিদা খুব সহজ। আর মুসাবিদা যারা মুখস্থ করেন তার সে বোকা আর নাই। মুসাবিদা জাস্ট আমি আপনাদের একটা ফরম্যাট দিছি, বাট ওইটা তো আপনি লিখবেন নিজের ভাষায়, নিজের মতো করে একটা কাহিনী বানাইয়া। আপনারা স্কুল কলেজে যে আবেদন পত্র চিঠি এগুলা লেখছেন, এগুলা কি মুখস্থ করে লেখছেন? আমি ঠিক জানি না, আমি কোনোদিন মুখস্থ করে লিখিনি, আপনারা মুখস্থ করছেন কিনা। এগুলো আপনার নিজের মনে যা আসে সেভাবে লিখবেন, জাস্ট ফরম্যাটটা যাতে ঠিক থাকে। দেখেন 4-এর খ দেখেন, যে সকল ক্ষেত্রে এবং যে কার্যধারা অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গণশান্তি। সুরাইয়া বেগম, আপনি কি করেন এই জায়গায়, তাকান কেন স্ক্রিনে? আর আরে ভাই, এটা কোনো কথা হলো? তার মধ্যে বাচ্চা আছে, ওই সেই কাজ করে মনে হয়। এটা করেন না, করেন না। দেখেন, যে সকল ক্ষেত্রে এবং যে কার্যধারা অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গণশান্তি বজায় রাখার জন্য মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারে, এটার উত্তর হুবহু 4-এর পথে যা 4-এর খতেও কি তাই। বুঝতে পারছেন? তারপরে দেখেন 4-এর গটা, আহ একজন ব্যক্তির বিরুদ্ধে শান্তি ও গণশান্তি ভঙ্গের অভিযোগ পাওয়া না গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন তাকে অব্যাহতি দিতে পারে, এটার উত্তর আমরা জানি। শান্তি বা গণশান্তির নির্দেশ পাওয়া যদি না যায় তাহলে অব্যাহতি দেয় কত দাঁড়ায়? 119 দ্বারা। এখন আমি আপনাদের বুঝাই, দেখেন ক্লাসে আমি সব কথা বলি কিন্তু অনেকে মনে রাখেন, অনেকে মনে রাখেন না। আমি গতদিন দেওয়ানি কার্যবিধিতে একটা প্রশ্ন দিছিলাম, an executing court cannot go beyond the decree, মনে আছে কিনা? যে একজন জারিকারী আদালত মূল ডিক্রির বাইরে যেতে পারে না, এর ব্যতিক্রম আলোচনা করতে বলছে। তো ওখানে উত্তর ছিল খুব সংক্ষিপ্ত, কিন্তু আমাদের যে প্রশ্ন এসেছে ওখানে মার্ক হচ্ছে 10। তাহলে ওই প্রশ্নের উত্তরে আমাদের শীটে যা আছে ওইটুকু লিখলে কিন্তু হবে না। তাহলে আমার এটা কেমনে, তাহলে অনেকে এইটুকু বুঝতে পারেন না যে স্যার তাহলে কেমনে লিখবেন। তাহলে আমি ওই ওই ক্লাসের সময় বলে দিছিলাম যে যদি প্রশ্নের মার্ক বেশি থাকে তাহলে ডিক্রি জারি সম্পর্কে একটু 2-4 কথা লিখতে হবে, তারপরে সরাসরি ওই জায়গা যেতে হবে, এই আর কি। এখন ধরেন আমাদের এই যে 4-এর গ, এই প্রশ্নটা যদি আসে যে একজন ব্যক্তির বিরুদ্ধে শান্তি ও গণশান্তি ভঙ্গের অভিযোগ পাওয়া না গেলে ম্যাজিস্ট্রেট যখন তাকে অব্যাহতি দিতে পারে, ধরেন মার্ক আছে মাত্র 2, তাহলে এইটুক লিখলে হবে। কিন্তু মার্ক যদি 7 থাকে তাহলে শুধু 119 লিখলে হবে? বলেন তো, সে সময় কি লিখবেন? ওই যে শান্তি রক্ষা সদর্জনের মুসলেখা সবকিছু জড়াই টড়াই লাস্টে ফিনিশিং দিবেন, এটা দিয়ে। বুঝতে পারছেন? শেষ হলে কি বলবেন? আচ্ছা, আমরা 4-এর ঘতে আসি। শুনেন, এই ধরনের প্রশ্ন আসবে না, 4-এর ঘতে যা আছে আসবে না, বাট তারপরও জানার জন্য একটু দেখে যাওয়া। দেখেন, গণ উৎপাত সরানোর জন্য যিনি শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারেন, ফৌজদারি কার্যবিধি আমরা পড়বো অনেকবার, যখন আমরা আলটিমেটলি ওই শেষের দিকে যাব আমি আপনাদের বলে দিব যে এই জিনিসগুলো বেশি ফোকাস করেন। ফৌজদারি কার্যবিধি একটা জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, সেই জায়গাটা হলো আমি একটু বলে দিই। 144, 145, এরপরে 154 থেকে শুরু করে 205D, 154 থেকে শুরু করে 205D, আর ম্যাজিস্ট্রেট দায়রা আদালতের বিচার পদ্ধতি। এই জায়গায় এইটুক পড়লে এই জায়গায় একটা প্রশ্ন পাওয়া যায়, বুঝতে পারছেন? কিন্তু
এইভাবে তো আমি তো আপনার এই মুহূর্তে তো বলতে পারি না যে এইগুলা, এখন তো আমাদের সবই মোটামুটি দেখতে হবে। দেখেন, আর এগুলা ছাড়া আরেকটি ইম্পর্টেন্ট আছে হলো যে বেইল আর 403 ধারা, জামিন 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 আর ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, এইটুকু। দেখেন, যাই হোক, 133-এর 1 ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাত সরানোর জন্য একটি শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারেন। তার আগে আপনাদের একটু মনে রাখা দরকার যে গণ উৎপাত কি। মাহমুদুল, বলেন তো গণ উৎপাত কি? আপনাদের কি? স্যার, গণ উৎপাত হলো গণশান্তির বিরুদ্ধে অপরাধ স্যার। মানে যদি কোনো এলাকায় কোনো ব্যক্তির কোনো কার্যকলাপে ওই মানে ওই এলাকার জনগণ বা জনসাধারণের শান্তিপূর্ণ বসবাসে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, সেই জিনিসটাকে স্যার গণ উৎপাত বলা হয়। আচ্ছা, আমাদের যেমন ক্লাস গণ উৎপাত কারা কারা করে, অনলাইনে কারা করে, অফলাইনে কারা কারা করে বলেন? স্যার আজকে করতেছে স্যার মিন্টু শেখ ভাই। অফলাইনে গণ উৎপাত কে করে, আরিফ সাহেব? মিন্টু ভাই কি মন খারাপ করলেন নাকি? আপনারটা বারে বারে কেন জানি আনমিউট হয়ে যায়, আপনি নিজেও হয়তো বা জানেন না। আচ্ছা, দেখেন, অফলাইনে গণ উৎপাত করে আরিফ সাহেব, আর আরিফ সাহেব বলে যে করবে সে আসে নাই। কার কার উপর আপনি দোষ? দেখেন, আচ্ছা, যে সকল অবস্থায় আচ্ছা, দেখেন, আল্লাহ আকবার, দেখেন, যে সকল অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, 133 ধারায় নিম্নলিখিত ক্ষেত্রে আন্ডারলাইন করবেন: জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। গণ উৎপাত আসলে কাকে বলে এটা একটু বলা দরকার। গণ উৎপাত হলো যে কাজটা আহ, জনগণের বিরক্তির কারণ, সেটাই হচ্ছে গণ উৎপাত। কিভাবে? আপনি কনস্ট্রাকশনের কাজ করতেছেন, বিল্ডিং দিচ্ছেন, কিন্তু চারপাশে নিরাপত্তামূলক কোনো পদক্ষেপ নেন নাই, প্রায় আপনার বিল্ডিং থেকে ইট টিট এদিক সেদিক আহ, পড়ে যায়। এটা এক ধরনের কি গণ উৎপাত। প্রতিদিন বেসুরা গলায় হারমোনি নিয়ে গান করেন, আশেপাশের লোকজন থাকতে পারে না, এটা একটা কি গণ উৎপাত। আপনার স্বগোত্রের রাসেল ভাইপার সাপ পালন করা, এটা এক ধরনের কি গণ উৎপাত। তারপরে আপনি এমন কুকুর পালন করেন যে প্রায় পথচারীদের কুকুরে কি করে, অ্যাটাক করে, তো এটা এক ধরনের গণ উৎপাত। বুঝতে পারছেন? যাই হোক, আপনাদের এই থামেন, একটু অপ্রাসঙ্গিক কথা বলি। মোটর সাইকেলের কিছু কিছু এক্সস্ট এক্সস্ট মানে হলো যে শব্দ হয়, দেখছেন মাঝে মাঝে আমাদের এই নিচ থেকে চলে যায়, এমন জোরে শব্দ হয় যে আমরা এই 5 তলায় বসে টের পাই। আবার কিছু কিছু মোটর সাইকেল আছে এগুলা পাশ দিয়ে চলে যাচ্ছে, আপনি সাউন্ডও টের পাবেন না। তাহলে আপনাদের হাসার কোয়ালিটি ওই জায়গায় সেরকম, আমাদের আসমা আসমা খানম শুধু কাঁপে। ঠিক আছে, সুরুচি আসছে ওই আচ্ছা, ঠিক আছে, দেখেন, আচ্ছা, জনসাধারণ আইনসঙ্গত ভাবে ব্যবহার করতে বা করতে পারে, আন্ডারলাইন করেন, এমন পথ, নদী বা খাল থেকে
বা সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থান হতে কোনো বেআইনি প্রতিবন্ধকতা, আন্ডারলাইন করেন, বা উপদ্রব অপসারণ করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। এটার অর্থ কি? ধরেন পথের উপরে এই অনেক দীর্ঘদিন যাবত ইট সিমেন্ট ফেলে রাখছে, রাখে না? নর্মালি পথটা হচ্ছে সরকারি পথ, কিন্তু সেখানে একজন বালু রাখছে বা ইট রাখছে, মানে অন্যান্যদের যাতায়াতে কি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তারপরে নদী বা খালে বেআইনি ভাবে বেদখল হতে পারে। তারপরে সর্বসাধারণের ব্যবহারযোগ্য স্থানে কোনো বেআইনি প্রতিবন্ধকতা, রাস্তার উপর যে ফুটপাতের উপরে আপনি দোকানদারি করতেছেন, তা কিছুদিন পর পর এগুলা যে আদেশ দেয় দেখেন না, যে ভেঙে চুরে ফেলে, এই যে সেই প্রতিবন্ধকতা অপসারণের আদেশ দিতে পারে, সাপেক্ষে আদেশ দিতে পারে। তারপরে দেখেন, জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন ব্যবসা বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে আদেশ দিতে পারে। যদি এমন কোনো ব্যবসা থাকে যেটা জনসাধারণের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে পারে অথবা কি করতে পারে, নিষিদ্ধ করতে পারে। উদাহরণস্বরূপ বলি, যারা ঢাকা জজকোর্টের আশেপাশে গেছেন, দেখবেন যে ওখানে প্লাস জাতীয়, আমরা যেটা প্লাস বলি, বলি, একটা বড় বড় টাইপের, এগুলাতে ওরা তাঁতের কাজ করে, সরাসরি ওই জায়গায় বসে আছে, বা কান পরিষ্কার করে এত বড় বড় লোহা দিয়া। তো এগুলা যদি মনে হয় যে এগুলা হচ্ছে জনগণের প্রতি কি হুমকি স্বরূপ, তাহলে এগুলা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করার আদেশ দিতে পারে। তারপরে দেখেন, এটা বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং হবে, বিল্ডিং নির্মাণ, বিল্ডিং নির্মাণ হবে, কোন পদার্থ পরিত্যাগ করুন করা হতে বিরত রাখতে বা বন্ধ করতে। পদার্থ পরিত্যাগ করুন, ধরেন ফ্যাক্টরি থেকে বর্জ্য এগুলা রাস্তায় আসে বা নদীতে যায়, বুঝেন না? তাহলে পদার্থ নির্গত হচ্ছে না, নির্গত হচ্ছে, বন্ধ করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, যদি উক্ত বিল্ডিং নির্মাণ বা পদার্থ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটার কোনো কি থাকে, সম্ভাবনা থাকে। তারপরে দেখেন, বিল্ডিং, তাঁবু বা অবকাঠামো অপসারণ, মেরামত, ঠেকা দিতে কোনো গাছ অপসারণ, ঠেকা দিতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। গাছ অপসারণ কেন করে জানেন? রাস্তার উপর হতে পারে, অথবা অনেকে দেখবেন যে ঘরের পাশে আর এক প্রতিবেশীর বড় একটা গাছ, বারবার বলা হচ্ছে যে ঝড়ে আমার ঘরের উপর পড়তে পারে, তুমি গাছ সরাও, তারপরেও সরায় না। অথচ দেখা যাচ্ছে যে ঝড়ে কিন্তু ঘরের উপর গাছ পড়ে গিয়েও অনেকে নিহত আহত হয়ে থাকে। তাঁবু অবকাঠামো নির্মাণ বা কোনো গাছ এমন অবস্থায় আছে যা খুব সম্ভবত ভেঙে পড়বে, সেটার ফলে নিকটবর্তী বসবাসরত ব্যবসা পরিচালনা করি সেখান দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের ক্ষতি করতে পারে। তারপরে দেখেন, জনসাধারণের বিপদ নিবারণের জন্য কোনো রাস্তা বা সর্বসাধারণের ব্যবহারযোগ্য স্থান সংলগ্ন কোনো পুকুর, কূপ, খনি এলাকার চারিদিকে বেড়া দেওয়া প্রয়োজন হলে উক্ত ক্ষেত্রে বেড়া দিতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। তারপরে দেখেন, কোনো বিপজ্জনক প্রাণী ধ্বংস করা, এই যে একটু আগে বলছিলাম যে অনেক সময় রাস্তার কুকুর ধ্বংস করে, রাস্তার কুকুর, আপনারা তো গভীর রাত্রে শহরের রাস্তায় বেরোইছেন কিনা জানি না, প্রতি রাস্তায় কিন্তু 5-6টা করে কুকুর থাকে, এবং মাঝে মাঝে দেখা গেলো আমিও 2-3 বার তারা খাইছি, খালি খালি বাইকের পিছে দৌড়তে, বা হাঁটলে তো আর কোনো কথাই নাই। দেখেন, বিপজ্জনক প্রাণী ধ্বংস করা, আটক করা, কোনোভাবে এর বিলি ব্যবস্থা করার শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, ইত্যাদি। আরবের শেখরা রয়্যাল বেঙ্গল টাইগার পালে, আবার সান্ডার কথা বললেন না, দেখেন। তো এই আর কি, আপনারা মোটামুটি যেগুলা, এগুলা তুই একবার পড়লেই এমনিতেই মনে থাকবে আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু মুসাবিদায় চলে আসি। দেখেন, আচ্ছা, ফৌজদারি কার্যবিধির ওই যে সি খুঁজছেন না, সি আমিও দিয়ে দিছি। দেখেন, সি তো অ্যাকচুয়ালি হবে না, হবে কত? 3। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ, পিটিশন মামলা নং হরি 2014, হরিরামপুর, জি, ডট ডট দিবেন আর কি এই জায়গা। হাসিনা আক্তার প্রথম পক্ষ বনাম, আচ্ছা এই জায়গায় প্রিন্টিং মিস্টেক, এই যে প্রথম হয়ে গেছে, আগে পক্ষ নিচে, আবার কেউ ভুল করে এটা এইভাবে লিখেন না, মাথিমারা কেনা নেওয়া যাবে না। এ জায়গা প্রথম পক্ষটুক কোন জায়গা হবে বলেন তো? প্রথমের পাশে।
হ্যাঁ, আমজাদ একশো সাতের সাথে 117 আসে কিভাবে? এতক্ষণ বুঝাই দিছি। 107-এর সাথে 117 সি আসে, 108-এর সাথে আসে, 9 আসে, 10-এর সাথে আসে, 112 থেকে 119 পর্যন্ত যা আছে সবগুলোর 7 থেকে শুরু করে 10 সবগুলোর সাথেই যায়। আপনি যে মামলাই করেন না কেন, ওই মামলায় আপনি যদি অন্তর্বর্তীকালীন আদেশ চান যে আমি মামলা করতে, আমি সাথে সাথে যাচ্ছি, জিওর ওনার ওরে না শুনেই তারে দেয়া হোক, আদালত ইচ্ছা করলে তারে না শুনেও মুসলেকার আদেশ দিতে পারে, বা শুনে মিলেও মুসলেকার আদেশ দিতে পারে। এই যে যে তাৎক্ষণিক আমি যে প্রতিকারটা চাইতেছি, এটাই হলো 117 সি। তো 117 সি তো শুধু 107-এর ক্ষেত্রেই প্রযোজ্য না, বিষয়টা তো যে কোনো কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, মানে 107, 8, 9, 10। পরীক্ষায় এসে গেলে 117-3 লিখবেন, আর সি লিখলেও সমস্যা নাই, 117-3 লেখাই অধিকতর যৌক্তিক। হ্যাঁ, ফ্যাক্ট আকার এখন যে ট্রেন্ড চালু হয়েছে ফ্যাক্ট আকারেই আসে, জি। হ্যাঁ, অসুবিধা তো হবেই, অসুবিধার জন্যই তো আমার কাছে পড়তে আসা। অসুবিধা এখন আপনারা যদি এইভাবে বলে যে আরিফ পিরাই পীথিকাকে রাস্তাঘাটে হুমকি দেয় যে শান্তিভঙ্গের আশঙ্কা, তাহলে আপনারা যদি কিছুদিন আগে পুরাতন ব্যাচে বা নতুন ব্যাচে আমি এরকম একটা দিছিলাম পরীক্ষায়, মনে আছে কিনা, যে শান্তিভঙ্গের হুমকি দেয় বা হুমকি টুমকি দেয়, এই ক্ষেত্রে আপনার প্রতিকার কি? তাহলে 107-এর মামলা যে জায়গায় করা যায়, তাহলে আপনি যদি এইভাবে কোনো কিছুই প্রতিকারের কথা বললে 107-এর মামলা করা যায়। আবার ওই আপনার 506-এর 506 আছে না, অপরাধজনক ভীতি প্রদর্শন, এটার সাথে সাথে এই মামলাও করা যায়। এখন আপনি ওই পার্টিকুলার প্রবলেমেটিক প্রশ্নটা দেখলে বোঝা যাবে যে জায়গা আসলে কোনটা কি করা উচিত। তাহলে এই জন্যই তো আপনার পরীক্ষা দেওয়া বা পরীক্ষা দিবেন আস্তে আস্তে, তাহলে বুঝবেন যে জায়গা আসলে কি করা। আচ্ছা দেখেন, তাহলে এখানে দেখেন ঘটনার তারিখ এত, ঘটনার সময় এত, ঘটনাস্থল এই, মামলার ধারা ফৌজদারি কার্যবিধির 107 এবং সাথে কত এত। আপনারা 107-এর মামলায় সাক্ষীদের নাম ঠিকানা লেখেন না, তাহলে এই জায়গায় একটু বাদ চলে গেছে, এই জায়গায় সাক্ষীদের নাম ঠিকানা হবে মাঝামাঝিতে। কি লিখবেন একটু লিখে রাখেন, সাক্ষীদের নাম ঠিকানা, এটা বাদ চলে গেছে এই জায়গায়। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের স্থলে বাদী বিবাদীও দিতে পারেন, সমস্যা নাই, কোর্ট কাছারিতে সবই বৈধ, বাট অ্যাকচুয়ালি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ দিলেই অধিকতর যৌক্তিক হয়। কোর্টে তো অনেক ভুল চলে, কোর্টে তো আমরা এমনি শুনানির সময় বা এমনি সময় বলে যে বাদী আরজি, বাট আরজি শব্দটা কি ফৌজদারি ক্ষেত্রে প্রযোজ্য না, আরজি শব্দটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানির ক্ষেত্রে। তো এই কারণে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষই অধিকতর যৌক্তিক। একেবারেই কিছু যদি মনে না থাকে তাহলে বাদী বিবাদী দিয়েন, সমস্যা নাই, সামথিং ইজ বেটার দেন নাথিং। জি হ্যাঁ, সব মাঝখানে, এই ঘটনাস্থান তারিখেও মাঝখানে। আচ্ছা, তারপরে দেখেন দরখাস্তকারী পক্ষে প্রথম পক্ষের সবিনয় নিবেদন, এই যে দেখেন, আপনি এই ফ্যাক্টটা বুঝলে ওখানে যেরকম ফ্যাক্ট ওয়াইজ প্রশ্ন থাকে, তো তেমনি ভাবে আমরা যদি এই বিস্তারিত বিবরণ পড়ি, তাহলে এখানে এইগুলা পড়েও আপনি একটা ফ্যাক্ট বানাইতে পারেন, বোঝা যায় যে এই জায়গায় আসলে ঘটনাটা কি। একটু পড়ি দেখেন। ভাই আপনারা বোধহয় ক্লাসে শুনেন না, একজন বলছে এই মুসাফিদাই স্যার এটা বাম পাশে চলে আসছে, এটা মাঝখানে হবে। বাম পাশে মাঝখানের কথা আমি কয়বার বলছি এই পর্যন্ত? বলছি কিনা বলেন? বাম পাশে দিলেও হয়, মাঝখানে দিলেও হয়, উভয়ই সঠিক। আচ্ছা, একজন বলছে মুসাফিদায় বিশেষ বিষয় উল্লেখ নাই, উনি হয়তো বা ক্লাস করে নাই। মুসাফিদায় বিষয়ের কথা বলছি, বিষয় এই জায়গা ফৌজদারিতে সরাসরি বিষয় লেখে, এই জায়গায় আমরা লিখবো ধারা। এই যে ফৌজদারি কার্যবিধির 107, 117 সি, এটাই তো বিষয়।
বুঝছেন? আচ্ছা, হ্যাঁ দিতে পারেন। জি, জি দিতে পারেন, বা শুধু রাষ্ট্রপক্ষ দিলেও হয়। জি। আচ্ছা, প্রথম পক্ষ একজন সহজ সরল আইন মন্যকারী শান্তিপ্রিয় মহিলা লোক হইতেছে যে, পক্ষান্তরে দ্বিতীয় পক্ষগণ হারমাত, লাঠিয়াল, ভয়ভীতি প্রদর্শনকারী, পরধন লোভী, আইন শৃঙ্খলা বিঘ্নকারী, সন্ত্রাসী প্রকৃতির খারাপ শ্রেণীর লোক হইতেছে। সকল দ্বিতীয় পক্ষগণ দীর্ঘ কয়েকদিন যাবৎ আমার মেয়েকে রাস্তাঘাটে, এই যে দেখেন, উত্তপ্ত করিয়া আসতেছে। উত্তপ্ত হবে, উত্তপ্ত হয়ে গেছে, উত্তপ্ত। তয়জাফলা কয়ত, বুঝতে পারছেন? অতঃপর প্রথম পক্ষ মুরব্বীগণের নিকট বিচার প্রার্থী হইলে দ্বিতীয় পক্ষগণ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। মানে ছোটরা তো আকাম করছেই, মুরব্বীর কাছে গেছে, বলছে যে আরো করবে, সমস্যা কি? কাহিনী হলো এইটা। দেখেন, হ্যাঁ হারমাদের ব্যাখ্যাও দিছে। আপনি কি লেটে আসছেন? হারমাদ মানে হচ্ছে বদ মেজাজি, তারপরে যে কৃতষ্ট লোক, তাই। দেখেন, আবার হারাম হারমাদ বাদ দিয়ে যেন কেউ ভুলে বলে হারামজাদা লেখেন না। দেখেন, ঘটনার তারিখ, সময়, দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষের বাড়িতে আসিয়া প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার হুমকি দামকি ভয়ভীতি প্রদর্শন করিয়া প্রথম পক্ষকে আন্ডারলাইন করবেন মারপিট করতে উদ্যত হইলে। উদ্যত হইলে মানে কি মারপিট করছে? করে নাই। প্রথম পক্ষ পরিবারের লোকজনদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকলে দ্বিতীয় পক্ষগণ দৌড়াইয়া পালিয়া যায়। পালাইয়া যাওয়ার সময় বলে, এই বিষয় নিয়ে কোন মামলা করিলে তোকে কিংবা তোর পরিবারের লোকজনদেরকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবি। বুঝছেন? দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষ কিংবা তার পরিবারের লোকজনদের খুন করিয়া লাশ গুম করিতে পারে বা মিথ্যা মামলা করতে পারে। প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজনের দ্বিতীয় পক্ষগণের ভয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে জীবনযাপন করিতেছে। দ্বিতীয় পক্ষগণ দ্বারা শান্তি ভঙ্গের আশু সম্ভাবনা বিদ্যমান। সকল দ্বিতীয় পক্ষগণ যাহাতে প্রথম পক্ষকে ভয়ভীতি প্রদর্শন করিতে না পারে কিংবা জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করিতে পারে কিংবা মারপিট করিতে না পারে, সেজন্য সকল দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 160/117 সি অথবা 3 দ্বারা মতে প্রসিডিং ড্রোন আপ করা একান্ত আবশ্যক। এখন আবার বলেন না যে স্যার ড্রোন আপ কি? ড্রোন আপ মানে হলো আনয়ন করা, প্রসিডিং আনয়ন করা, বা প্রসিডিং তাদের বিরুদ্ধে গ্রহণ করা। বুঝতে পারছেন? আর প্রসিডিং মানে হলো কার্যধারা। অতএব হুজুর আদালতে দয়া করিয়া ন্যায় বিচারের স্বার্থে সকল দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে প্রসিডিং ড্রোন আপ করত, কঠিন মুসলেখায় আবদ্ধ করত, সুবিচার করিতে মর্জি হয়। বুঝছেন? তাহলে মোট ফৌজদারি কিন্তু লেখার সিস্টেম কিন্তু একই। ওই যে আদালতের নাম, পিটিশন মামলা নাম, প্রথম পক্ষ বনাম দ্বিতীয় পক্ষ, সাক্ষীদের নাম, ঘটনাস্থান, ঘটনার তারিখ, ধারা, এত নাকি? আচ্ছা, এখন একটা আপত্তি দেখেন। আপত্তি তো মানে যার বিরুদ্ধে মামলাটা করতেন সে এসে সবকিছু কি করবে? অস্বীকার করবে। তো আপত্তির ক্ষেত্রে যে বিষয়টা, আপত্তির ক্ষেত্রে কিন্তু আপনার ওই পিটিশন মামলা নাম্বারটা দিতে হবে, জায়গা ডট ডট দিলে হবে না। আর ধারা লিখবেন, বিষয় লিখবেন, এই জায়গায় ঘটনার তারিখ তারিখ এইগুলা বিস্তারিত লেখা লাগে না, বা সাক্ষীদের নাম সেখানেও লেখা লাগে না। এটা বিস্তারিত পড়লাম না, বুঝতে পারছেন? তাহলে আপনাদের বাড়ির কাজ কি কি বলেন? 100 ধারার মামলার লিখিত আপত্তি লিখে আনবেন, আর 107-এর লিখিত আপত্তি লিখে আনবেন, এটা দেখাবেন। আজকে শুক্রবার, আজকে আমরা একটু অল্পই পড়লাম। আজকে এই পর্যন্ত। কালকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্লাস আছে, রোববার 5টায় ক্লাস আছে, বিকাল 5টা। বুঝতে পারছেন? তো আমরা আজকে কম পড়লেও রোববার অনেক বেশি পড়বো, সেই প্রস্তুতি নিয়ে
আইসেন আর কি। রবিবার আর যারা যারা ফর্ম পূরণ করেন নাই অনলাইন অফলাইনে, যদি মন চাই আমারে দিতে পারেন, আমি করে দেবো ফ্রি সময়, সমস্যা নাই। বা যে কোনো প্রয়োজনে কথা বলেন। রবিবার বিকেলে ক্লাস। আর যাদের কোর্স ফি বাকি আছে চেষ্টা করেন পরিশোধের, সমস্যা থাকলে আলাপ করার, চুপ থাকেন না। অনলাইনে যারা আছেন ভাই, আপনাদের প্রশ্ন আছে কোনো? যারা এই মুহূর্তে খাতা আনছেন আমাদের দেখাই দিয়ে দেন, দেখে দেই। আমি ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।